স্যার আপনি জয়পুরে থাকেন? হ্যাঁ, আমি জয়পুরে থাকি তো। পুরুলিয়াতে সেদিন দেখতে পেলাম আপনাকে। পুরুলিয়াতে কবে? মানে পুরুলিয়া বাড়িতে ছিলেন আপনি মনে হচ্ছে, কয়েকদিন আগে বোধহয়। দিন আগে মনে হচ্ছে, আচ্ছা আচ্ছা। বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, আমি পুরুলিয়াতে যাই মাঝে মাঝে। এই ধরো সোমবার মঙ্গলবারেই যাওয়ার আছে। আমি যাই মাঝে মাঝে, আমাদের মোটামুটি ছুটি সেটা মোটামুটি আমাদের ঠিকই থাকে, ঠিক আছে। ডিউটির ততটাও প্রেশার থাকে না নর্মাল, মোটামুটি ছুটি না, ছাড়া আপনি বলে আর কেউ ছিল সঙ্গে, আচ্ছা আচ্ছা ওই রোড অফিসটার সামনে সামনে হয়েছিলাম। আচ্ছা আচ্ছা। কোনো কাজে হয়তো ছিলাম। না না, জয়েন করছে এদিকে নজর দিতে হচ্ছে এই জন্য একটু। ঠিক আছে। দেখো তোমাদের সিলেবাসটা সবার কাছে যদি নেই, তাহলে আমি কি সিলেবাসটা আবার গ্রুপে দেবো কি? প্রশ্ন দিয়ে দাও। গ্রুপে কি দেবো? আছে স্যার। আছে। তাহলে সিলেবাসটা দেখো, আমি লিখছি, যদিও লিখবো সেটার জন্য নেই, কিন্তু তবু সিলেবাসটা আমি একবার সিলেবাসটা সম্পর্কে বলছি। তোমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে যে লেভেল 1 আর লেভেল 2। দেখো আমি এইগুলো সম্পর্কে আমার মানে গোটা পুরো এক্সামটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই, কিন্তু আমার কতটা আইডিয়া আছে, আমি ইংলিশটা সম্পর্কে আমি দেখেছি, খুব ভালো করে দেখেছি। ইংলিশটা সম্পর্কে আমি ব্যাপারটা বলছি। হ্যাঁ, ইংলিশের সিলেবাস সম্পর্কে দেখো, লেভেল 1, প্রথমে আমি লেভেল 1-এর গল্পে আসছি। আচ্ছা, লেভেল 1টা তো আজকে করাবোই। লেভেল 2-এর গল্পে প্রথমে আসছে, হ্যাঁ। তাহলে সবাই একটু লেভেল 2-এর গল্পে যাও। লেভেল 2, লেভেল 2-তে যেটা আছে, ইংলিশে যে সিলেবাসটা আছে, সেটা পুরোপুরি লিটারেচারকে বেসড করে আছে, ঠিক। লেভেল 2, লেভেল 2, লেভেল 2 যেটা আছে সেটা হচ্ছে লিটারেচারকে বেসড করে আছে। এটা কিন্তু আমি বলবো একটা গল্পটা হচ্ছে এরকম যে এক মাসে এটা শেষ করা পসিবল নয়। এক মাসে এটা শেষ করা পসিবল নয়, তাহলে কীভাবে পসিবল? হ্যাঁ, পসিবল এইভাবে হবে যে শেক্সপিয়ার, এজ অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ার সম্পর্কে হয়তো বললাম যে শেক্সপিয়ার, ধরো প্রথমে কী আছে, এজ অফ চসার আছে। তাহলে চসারের হাত ধরে কিভাবে ইংলিশ সাহিত্যে, তার আগে আবার ইংলিশের হিস্ট্রিতে যেতে হবে। ইংলিশের হিস্ট্রি, যে ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে সেটা কোথার থেকে এসেছে, কোথার থেকে ধার করেছে। ইংলিশকে বলা হয় বরড ল্যাঙ্গুয়েজ। কেন বরড ল্যাঙ্গুয়েজ বলা হয়? কারণ বিভিন্ন ভাষার মিশ্রিত রূপ নিয়ে ইংলিশ তৈরি। এরকম একটা বড় ইতিহাস আছে, ইংলিশের ব্যাকগ্রাউন্ডে আছে। এরপরে কি যাব? এরপরে আমরা যাব এজ অফ চসার, কীভাবে চসারের হাত ধরে ইংরেজি সাহিত্যে পোয়েট্রি এসেছে। সেই চসারের যুগে কোন কোন বিখ্যাত পোয়েট্রি ছিল, তাদের কবিতাগুলোর, বিভিন্ন রকম বিখ্যাত কবিতাগুলোর নাম কি, লেখকগুলা কে কে ছিল, কোন সময় লেখা হয়েছে, কোন সেই সময় কী বলবো মানে সোসাইটিটা কেমন ছিল, বা সেই সেই লিটারেচারটা কেমন টাইপের লিটারেচার ছিল। তারপর যেমন শেক্সপিয়ার আছে, শেক্সপিয়ার যেটা আছে, শেক্সপিয়ার সম্পর্কে তারপর দেখতে হবে শেক্সপিয়ারের বেসিক কীভাবে জানতে হবে, যে শেক্সপিয়ার কীভাবে শেক্সপিয়ার হচ্ছে। সেই তোমার কত 17th সেঞ্চুরি হবে, 17th সেঞ্চুরি, 16th সেঞ্চুরি, সেই সময়কালে যেতে হবে। যে শেক্সপিয়ার একজন কী ছিল, একজন হর্স রাইডার ছিল, ঘোড়া চালাতো। সেই কার, রাজার। সে রাজা নাটক দেখতে যেত, সেইখানে সে নাটক আগে কেমন হতো, বস্তা দিয়ে আড়াল করে, যেহেতু শেক্সপিয়ার ড্রামা বলেছে, পার্টিকুলার বলেই দিয়েছে লেভেল 2-তে যে শেক্সপিয়ারের ড্রামা, শেক্সপিয়ারের কী বলেছে, ড্রামা বলেছে, শেক্সপিয়ারের ড্রামা বলেছে। তাহলে ড্রামার শেক্সপিয়ার, কীভাবে শেক্সপিয়ার উদ্ভব হলো? শেক্সপিয়ার তো আর মানে জন্মলগ্ন থেকে সে তো বিশাল বিখ্যাত কবি ছিল না। সে প্রাথমিকভাবে কী ছিল? সে প্রাথমিকভাবে ছিল রাজার ঘোড়া চালাতো, ঘোড়া চালাতো। এবারে ঘোড়ায় যখন যেত, তখন ওই বস্তার ফাঁক দিয়ে, বস্তা যে আমাদের গ্রামে গঞ্জে যে নাটকগুলো হয়, সেই নাটকগুলা মঞ্চস্থ হতো। সেই সময় বস্তাতে বা যে বাউন্ডারি থাকতো, সেই বাউন্ডারির যে অল্প ছিদ্র থাকতো, সেই ছিদ্র দিয়ে সে নাটক দেখতো। সেখান থেকে সে অনুপ্রাণিত হয়, পরবর্তীকালে সে নাটক লিখে। সেই সময় আমাদের দেখতে হবে যে ইংল্যান্ডে, ইংল্যান্ডে মানে মোনার্কি সিস্টেমটা কেমন ছিল, রাজতন্ত্রটা কেমন ছিল, ভালো তার লাগতো না, যার জন্য সে নাটকের মধ্য দিয়ে সেটাকে প্রকাশ করত। নাটকের মধ্যে দিয়ে কি প্রকাশ করত, বারবার তার একটাই টার্গেট ছিল যে রাজার ছেলে রাজা হবে না, যেটা আমরা তোমার সুপার 30 মুভিটাতে যেটা দেখেছি, সে ধরনের জিনিস ছিল। সেটাকে বারবার দেখানো হয়েছে নাটকের মধ্যে। নাটকের মধ্যে দেখানোর পরে সে এটাও দেখিয়েছে যে যাই করি না কেন, রুশো একটা কথা বলেছে, রুশোই মনে হয়, রুশো কিংবা প্লুটো, রুশো পসিবলি,
যে আমরা উই আর বাউন্ড টু আওয়ার সোসাইটি, আমরা সমাজের মধ্যে বদ্ধ, যতই যা করি না কেন সমাজ থেকে আমরা বেরোতে পারবো না, সমাজ যে আমরা বদ্ধ। তাহলে এবং আরেকটা জিনিস জানি আমরা যে লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ সোসাইটি। তাহলে এই যে লিটারেচার হচ্ছে সাহিত্যের প্রতিবিম্ব, সরি সাহিত্য হচ্ছে সমাজের প্রতিবিম্ব, এবং সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে, মানুষ কি, মানুষ কিছুই না, তারা হচ্ছে সমাজে, কিন্তু প্রত্যেকটা মানুষ সমাজের মধ্যে বদ্ধ। এই দুটো বৈশিষ্ট্যকে সে মেনটেন করে, এই দুটো বৈশিষ্ট্যকে সে বজায় রাখে মানুষের কাছে, সে একটা কমন একটা ফিচার্সকে নিয়ে নাটকগুলো লিখেছিল, যাতে করে মানুষের এই যে মনোভাব আছে যে সমাজের মধ্যে আমরা বদ্ধ, সমাজের মধ্যেই বদ্ধ, এবং এবং যে সাহিত্য যেটা আছে সেটা সমাজেরই প্রতিফলন। সে সমাজে যতই খারাপ হোক না কেন, হোক না কেন, তোমাকে রাজাকে দুঃখ দেওয়া চলবে না, বা যাতে করে এনিমি না ক্রিয়েট হয়, তার জন্য ড্রামাতে বিভিন্ন জায়গায় সে সে বর্তমান সোসাইটিটাকে দেখিয়েছে। যখন এই ক্লাইম্যাক্সে চলে গেছে তখন সে একটা কোরাস সৃষ্টি করেছে। এই যে কোরাস, কোরাস অর্থাৎ কি, ড্রামাটিক্যাল যে টার্মিনোলজিগুলো আছে সেই টার্মিনোলজিগুলো থেকে কোশ্চেন আসতে পারে, বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে। তাই আমাদের সেই যেমন আমি যদি ম্যাকবেথের ঘটনা বলি, ম্যাকবেথ যদি কেউ পড়েছো, তো ম্যাকবেথ দেখবে, ম্যাকবেথে পড়লে কি হচ্ছে, ম্যাকবেথ ম্যাকবেথ যখন হচ্ছে ড্রামাটা, আমি অল্প করে বলছি, ড্রামাটা হওয়ার সময় ওখানে বারবার দেখানো হচ্ছে, ওখানে মানে সিস্টেম কি বলছে যে রাজার ছেলে রাজা হবে, কিন্তু শেক্সপিয়ার চাইছে না সেটা। শেক্সপিয়ার কি চাইছে যে না, যোগ্যতা অনুসারে রাজা হবে, যে যার যোগ্য সে রাজা হবে। এরপরে যদি যদি আজকের দিনে একটা পুরুলিয়াতে বা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে একটা সমাজ চলছে যে রাজার ছেলে রাজা হবে, সেইখানে যদি তুমি একটা বাইরের ব্যক্তিকে রাজা করো, তাহলে সেই বইটা রিলিজ হবে না, প্রথম কথা। যদি সিনেমা হয় তাহলে সিনেমাটাও রিলিজ হবে না, উপরন্ত যে লেখক তার এগেনস্টে কেস হবে, তার অনেক কিছু সাজা হতে পারে। সেই জন্য শেক্সপিয়ার কী করছে, শেক্সপিয়ার ওই সমাজ থেকে বা সেই সমাজের যে কুসংস্কার বা একটা ট্রেডিশনাল ওয়ে যেটা আছে সেই ওয়েটাকে না ভঙ্গ করে তাকেই রাজা রাখছে, কিন্তু মানুষকে ক্ষিপ্ত করছে, মানুষকে জানাচ্ছে, মানুষকে দেখাচ্ছে। যখন মানুষ রেগে যাচ্ছে তখন একটা কমেডি সিন দিচ্ছে বা কোরাস দিচ্ছে। কোরাস মানে কি, মানে মানে ড্রামার মধ্যেই একটা মাঝের একটা অংশ যেটার দ্বারা মানুষের মনকে একটু ট্রান্সফার করে দেয়। ধরো বারবার দেখছো হত্যা হয়তো খুন হচ্ছে খুন হচ্ছে, হঠাৎ করে দেখবে একটা গান চালু করে দিল, দেখবে গানটার জন্য মানুষের মন ফ্রেশ হয়ে গেল। হঠাৎ দেখবে মানে কোনো একটা কী বলবো, যে কোনো কিছু একটা সিন দিতে পারে, দুঃখের সিন, প্রচুর হাসি হচ্ছে, প্রচুর হাসি হচ্ছে, কমেডিয়ান, হঠাৎ করে দেখবে একটা কোনো একটা দুঃখের সিন চলে এলো, তাহলে এগুলো হচ্ছে কোরাস, টার্মিনোলজিগুলো। তো এই যে ড্রামা যেগুলো আছে, শেক্সপিয়ারের অনেক ড্রামা আছে, তো ওখানে বলেই দিয়েছে যে শেক্সপিয়ারের ড্রামা, তোমরা যদি সিলেবাসটা ভালো করে লক্ষ্য করো, এজ অফ শেক্সপিয়ার আছে। তাহলে এই যে শেক্সপিয়ারের যে ড্রামাগুলো আছে, ম্যাকবেথ কে লিখেছে, ধর ম্যাকবেথ প্রসঙ্গে বলছি, কে লিখেছে, কতগুলো অ্যাক্ট আছে, কতগুলো সিন আছে, হয়তো একটা লাইন দিল, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এই সেন্টেন্সটা মানে বিখ্যাত একটা সেন্টেন্স, যতজন ইংলিশ অনার্স করেছে সবাই বুঝতে পারবে যে এই সেন্টেন্সটা বহুবার পরীক্ষা পড়েছে, বহুবার পরীক্ষা পড়েছে। তাহলে কম্পিটিটিভ পরীক্ষাও পড়েছে টেট ছাড়া, তো টেটও আসতে পারে যে এটা কে বলেছিল বা কোন পরিপ্রেক্ষিতে বলেছিল, বা ডাইনির যে চরিত্র আছে সেটা কে, লেডি ম্যাকবেথ কে, তাহলে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে ম্যাকবেথ থেকে। তাহলে এই যে ম্যাকবেথ, শেক্সপিয়ারের একটা ড্রামা ম্যাকবেথ, তাহলে ম্যাকবেথ সম্পর্কে গোটা হিস্ট্রি যদি আমরা নাই জানতে পারি, বেসিক জিনিসটা জানতে পারি, ডানকান রাজা কে ছিল, তাহলে এই যে তাদের চরিত্রগুলা, কটা অ্যাক্ট আছে, কটা সিন আছে, কখন লেখা হয়েছে, কে পাবলিশ করেছে, এই জিনিসগুলো জানতে হবে। একই রকমভাবে কি আছে, একই রকমভাবে দেখো এখানে আছে কি ক্লাসিক্যাল এজ, ক্লাসিক্যাল এজে কি আছে, পোয়েট্রি আর নোভেল আছে। এখানে কি করতে হবে, লিস্ট, সমস্ত কবিতার লিস্টগুলো বানাতে হবে, যে ক্লাসিক্যাল এজের মধ্যে কোন কোন কবিতা ফেমাস আছে, তাদের লেখকগুলো কী কী আছে, নোভেল কী কী আছে, তাদের যে নোভেল যেগুলো আছে, উপন্যাস যেগুলো লেখা আছে, সেই উপন্যাসগুলোর যে লেখক আছে, তাদের মেন মেন ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলোকে ভালো করে জানতে হবে। যেমন যেমন শেক্সপিয়ারের ক্ষেত্রে যদি বলি, শেক্সপিয়ারের ড্রামাগুলোকে অনেক ভাগে ভাগ করা যায়, 5-6 রকম ভাগে ভাগ করা যায়, ট্রেজেডি আছে, কমেডি আছে, ঠিক। তো এই যে ট্রেজেডি বা কমেডি যাই বলো না কেন, কোনোটা একটা দুঃখমূলক, কোনোটা আনন্দমূলক, তাহলে সেই ভাগগুলোকে করতে হবে। নেক্সট কি আছে, নেক্সট আছে রোমান্টিক এজ আছে। রোমান্টিক এজে কী পাবে, রোমান্টিক এজে তুমি প্রচুর পোয়েট্রি পাবে, প্রচুর পোয়েট্রি পাবে, পোয়েট্রি পাবে। যেমন রোমান্টিক পোয়েট্রি ধরো এরকম যেমন আছে তোমার, আর সানি ডেজ একটা আছে, যেমন 11-12 ছিল, তারপর মিড নাইট সামার ডে। তাহলে এই ধরনের অনেকগুলো কবিতা আছে যাদের ক্যারেক্টারগুলো, এক মাসের মধ্যে, আমি আবার বলছি, এক মাসের মধ্যে সব কিছু জানা সম্ভব নয়। কী করতে হবে, মেন মেন যে জায়গাগুলো করবো সেটা হচ্ছে আমাদের
কোন এজে লেখা হয়েছে বললাম লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ সোসাইটি। কেন কোয়েশ্চেন কীভাবে আসে যে লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ সোসাইটি, অর্থাৎ লিটারেচার থেকেই আছে লেভেল 2-তে পুরোপুরি সিলেবাসটা লিটারেচারের উপর ডিপেন্ড করে আছে, সেহেতু আমরা লিটারেচারের দিকেই এগোবো। হ্যালো, শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এই লিটারেচারের দিকে এগিয়ে আমরা কি করব, এক একটা এজের পোয়েট্রি আর নোভেল ক্লিয়ার করে দিয়েছে এখানে। দেখো এখানে কিন্তু ড্রামা দেয়নি, ক্লাসিক্যালে যে ড্রামা দেয়নি, তাহলে আমরা ড্রামায় যাবো না, আমরা পোয়েট্রিতে যাবো। পোয়েট্রিতে আমরা কি দেখবো, পোয়েট্রিতে বিভিন্ন রকম পোয়েট্রি দেখবো, যেখানে দেখবো যে রোমান্টিক সিনকে দেখানো, যেমন ওয়ান ডে রোডার নাম আছে, এডওয়ার্ড স্পেন্সারের আছে, ঠিক আছে, মার্ভেলের আছে। এগুলো আমরা গ্র্যাজুয়ালি ধীরে 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 আমি এই সিলেবাসগুলো আমি দিয়ে দেবো। আমার মানে গ্র্যাজুয়েশনের এগুলো পুরোপুরি নোট ছিল, কিন্তু নোটগুলো নেই, বইটাও নেই। বইটা পেলেই আমি আজকে দিতে পারতাম, বাড়ি গেলে বাড়িতে আমার বই রাখা আছে, বই থেকে জিনিসটাকে আমি শর্ট আউট করে পরে আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট আছে কি ভিক্টোরিয়ান এজ, মডার্ন এজ, সবগুলো দেখে দেখো। মডার্ন এজ দেখে দেখো পোয়েট্রি আছে, ড্রামা আছে, অ্যান্ড নোবেল আছে। এখানে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারটা দেয়নি। মডার্ন এজ দিয়েছে কিন্তু ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারটা দেয়নি, আর ইংলিশ গ্রামার আছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেভেল 2 অ্যান্ড লেভেল 1, দুটোতে কমন জিনিস আছে। সেটা কি, সেটা হচ্ছে গ্রামার। এরপরে চলে আসি লেভেল 1-এ। লেভেল 1-এ আমরা কি দেখতে পাবো, লেভেল 1-এ যেটা আছে সেটা হচ্ছে প্যাসেজ, প্যাসেজ প্র্যাকটিস আছে। প্যাসেজ প্র্যাকটিস আমি করাবো, ডোন্ট ওয়ারি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে টেন্স। এবারে টেন্স ছাড়া যে জায়গাটা আছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। দেখো পিডিএফ দেওয়া আছে, কিন্তু পিডিএফ থেকে দেখানো, পিডিএফটা সবাই খুলে রাখো, নয়তো বুঝতে পারবে না। এখানে কি আছে, এখানে 6টা জিনিস আছে লেভেল 1-এ। কী কী 6টা জিনিস আছে? 6টা জিনিসের মধ্যে দাঁড়াও একটু, এটা নিচে নামার দাও, নিচের দিকে করে। হ্যাঁ, 6টা জিনিসের মধ্যে আমি যদি দেখি, আমি দেখবো এখন জয়েন করছে, এদিকে প্রচুর ডিস্টার্ব হচ্ছে, দাঁড়াও একটু, জয়েন হচ্ছিল, জয়েন হচ্ছিল, জয়েন হতে পারলো না। যাই হোক, ঠিক আছে। 6টা জিনিসের মধ্যে, লেভেল 2 সিলেবাসটা স্যার। হ্যাঁ বলো, কি বললে? হ্যাঁ, স্যার ওই লেভেল 2 এর সিলেবাসটা পাইনি আমি। লেভেল 2 এর সিলেবাসটা পাবেন, আমি একটু আলোচনা হ্যালো। করলাম। রেকর্ডিং যে ক্লাসটা দেবো সেটা প্রথম এই যে 10 মিনিট ক্লাস হলো, এই 10 মিনিটটা শুনে নেবে, লেভেল 2টা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হবে। হ্যাঁ, লেভেল 1 এ স্যার এটা 6টা জিনিস পিডিএফ আছে। নেই? পিডিএফে আছে ভাই, পিডিএফটা দিয়ে দেবো পরে, এখন ক্লাস থেকে বেরিয়ে পরে আবার দিতে গেলে আবার সেই অসুবিধা। যাই হোক, লেভেল ঠিক আছে 1, ঠিক আছে স্যার। লেভেল 1-এ যেটা গল্পটা আছে সেটা হচ্ছে গ্রামারও আছে আর ভোকাবুলারিও আছে। সুন্দরভাবে আগে ডিভিশনটা করো, ডিভিশনটা না করলে বুঝতেই পারবে না। গ্রামার আর ভোকাবস দুটো জিনিস আছে। গ্রামারে কি কি আছে, টেন্স আছে, ভয়েস আছে, আর নেরেশন আছে। এটা এই এই যে যে অংশগুলো আছে, এইগুলো একটা ক্লাসেই সবগুলো শেষ হবে, একটা ক্লাসেই শেষ হবে এই 3টা জিনিস একইটা ক্লাসে, অথচ কোনো কোশ্চেন মিস হবে না, আমি এটুকু বলতে পারি। গ্রামারে, গ্রামারে যে 3টে চ্যাপ্টার আছে, টেন্স, ভয়েস, নারেশন, কেউ যদি টেন্স ইংলিশের ইটাও না জানে, ইংলিশের ইটাও যদি না জানে, তারও কিন্তু সবগুলো ঠিক হবে। কারণ এমনভাবে আমরা ক্লাসগুলো করবো, প্লাস আমি প্র্যাকটিস, এই যে প্র্যাকটিস যে একটা সেট দিয়েছি, 51টা কোশ্চেন আছে, এখানে আমি 100টা কোশ্চেনের পিডিএফ দেবো, আজকেই দেবো রাত্রে, এখন বানানো হলো না, কিছুটা বানাইলাম কিন্তু কমপ্লিট হয়নি, সেই জন্য পুরোটা দিলাম না, কিন্তু 100টা কোশ্চেনের পিডিএফ আমি আজকেই দিয়ে দেবো, কারণ হাতে বেশি টাইম নেই। তাহলে টেন্স, ভয়েস আর নেরেশন, এই 3টা চ্যাপ্টার একটা ক্লাসেই হয়ে যাবে। তাহলে একটা ক্লাস হলো, একটা ক্লাস, ঠিক আছে। কিন্তু একটা ক্লাসে করাবো না, কারণ আমাদেরকে একটু বেটার ওয়েতে পড়তে হবে, যাতে করে বেশি মানে একটু ভালো অ্যাডভান্স লেভেলটা জানতে পারি। তবু একটা ক্লাসে শেষ হয়ে যাবে, মোটামুটি 3 ঘন্টার ক্লাস হলেই শেষ হয়ে যাবে। তো 1.5 ঘন্টা 2 দিন করাবো। ওকে, ভোকাবসে কি আছে, ভোকাবসে আছে সিনোনিমস আছে আর ইডিয়মস আছে, কিচ্ছু নেই। সিনো এন্টো আছে মনে হয়, সিনো আছে না এন্টো আছে, হ্যাঁ সিনো এন্টো দুটোই আছে, সিনো এন্টো দুটোই আছে, সিনো এন্টো আছে আর ইডিয়মস আছে, এই দুটো জিনিস আছে, আর কিছু নেই। সিনো এন্টো আর ইডিয়মস। সিনো এন্টোটা একটু রিক্সের মধ্যে থাকবে, এটা আমি এটা আমি মানে সিওরিটি দিতে পারবো না, কিন্তু ইডিয়মসে আমি সিওরিটি দেবো। যে ইডিয়মস, ইডিয়মস যেগুলো করাবো, ধরো মোটামুটি কত হবে, ওই 100, 150, ম্যাক্সিমাম 200 ধরে দিলাম, 200 ইডিয়মসের মধ্যেই কোশ্চেন আসবে। ফার্স্ট আমরা কি করব, টেটে, বেঙ্গল টেট হোক, হরিয়ানা টেট হোক, ঝাড়খণ্ড টেট হোক, টেটের ইডিয়মগুলো দেখবো আগে, বা আমাদের যে অন্যান্য এক্সাম আছে সেখানে যে প্রিভিয়াস ইয়ার ইডিয়ম আছে সেগুলো আমি আপলোড করবো গ্রুপে, সেগুলো থেকে কোশ্চেন কমন আসার চান্স খুব বেশি। যদি না আসে তার বাইরে আমরা কী কী করবো, তার বাইরে আমরা কি কী করবো, যেমন কালার ইডিয়ম থেকে প্রচুর কোশ্চেন আসে, কালার ইডিয়ম। তাহলে এই যে কালার ইডিয়ম থেকে মোটামুটি 30-40টা থাকবে।
যেমন কালার ইডিয়ম থেকে যদি একটা কোয়েশ্চেন দিই, যেমন ব্লু মুন। ব্লু মুন, ব্লু মুন মানে কি? বাংলায় যেটাকে বলে ডুমুরের ফুল, বাংলায় যেটাকে আমরা বলি ডুমুরের ফুল, মানে রেয়ারলি, খুব কম দেখা যায়, রেয়ারলি। ঠিক আছে? যেমন যেমন তোমার কি বলবো, বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ড ফ্রম দ্য ব্লু, বোল্ড ফ্রম দ্য ব্লু মানে কি? মানে সেই আকাশ থেকে বজ্র পড়ে যাওয়া, মানে কি বলবো, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া, উইদাউট এনি ওয়ার্নিং, ওয়ার্নিং ছাড়াই কোনো কিছু ঘটে যাওয়া, তাহলে এটা বোল্ড ফ্রম দ্য ব্লু। যেমন হোয়াইট লাই, হোয়াইট লাই বলে একটা আছে, মানে সাদা মিথ্যা। সাদা মিথ্যা মানে এমন কিছু মিথ্যা কথা যেটা তোমার ক্ষতি করবে না, মানে বা অন্য কারো ক্ষতি করবে না। এই যে এগুলো হচ্ছে কালার ইডিয়ম। যেমন হোয়াইট এলিফ্যান্ট, সাদা হাতি। সাদা হাতি মানে কি? সাদা হাতির দাম বেশি, কাজে কিছু নেই। দাম বেশি, কাজে কিছু নেই, হোয়াইট এলিফ্যান্ট। ঠিক আছে? যেমন ব্রাউন স্টাডি, এই যে ব্রাউন একটা কালার, ব্রাউন স্টাডি। ব্রাউন স্টাডি, ব্রাউন স্টাডি মানে কি? কোনো রিভিশন, কোনো কিছুকে মন দিয়ে পড়াশোনা করো, সেটা হচ্ছে ব্রাউন স্টাডি। তাহলে এই কালার ইডিয়মস আমরা পাবো 30-40টা ধরে পাবো। ক্যারেক্টার হিসাবে কিছু কিছু ইডিয়ম পাবো, যেগুলো যে ইডিয়মগুলো মানুষের ক্যারেক্টারকে নির্দিষ্ট করবে, সেই ইডিয়মগুলো পাবো। তাহলে সেই ইডিয়মগুলো হয়তো 30-40টা পাবো। তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করা ছাড়াও এই কালার ইডিয়মসগুলো করবো। এবার কালার ইডিয়মস থেকেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অনেক পাবে। তাহলে এইখান থেকে যদি করি, এই জন্য বলছি ইডিয়মসটাতে আমি সিওরিটি দেবো যে ইডিয়মস থেকে কোয়েশ্চেন বাইরে পাবে না। ওকে, তাহলে ইডিয়মসটা হয়ে গেল। এবারে সিনোএন্টো। সিনোএন্টোর ব্যাপারটা বলি। সিনোএন্টো হচ্ছে, বাস্তবটা বলতে গেলে একটা জিনিস, যে সিনোএন্টো করতে গেলে তোমার কনসেপ্ট চাই। কনসেপ্ট ছাড়া তুমি করতে পারবে না। কীরকম কনসেপ্ট চাই? কনসেপ্ট যেমনভাবে মুখস্থ করতে হবে, একই রকমভাবে মুখস্থ ছাড়াও ইংলিশের কিছু কিছু বেসিক ফিচার্স আছে, যেগুলো জানতে হবে। একটু দাঁড়াও, মানুষটা লাগিয়ে নিই। সাউন্ড ক্লিয়ার, ডিস্টার্ব নাই তো কোনো রকম? বৃষ্টি টিষ্টি তো পড়ে নাই আজ। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। ইডিয়মসের ব্যাপার। এরপরে কি হলো, আমি যেটা করব সেটা হচ্ছে সিনোএন্টোর ক্ষেত্রে। সিনোএন্টোর ক্ষেত্রে কি হয়, প্রথম কথা আমি তো যেটা বললাম সেটা মানতেই হবে, কোনো করার নেই। ইংলিশে যদি তোমার নলেজ না থাকে তাহলে সিনোএন্টো করার চাপ। তার বাইরেও কিছু কিছু টেকনিক আছে, যে টেকনিকের মধ্য দিয়ে আমরা করতে পারি কোশ্চেন যদি সেভাবে পরীক্ষক দেয়। যেমন যেমন একটা জিনিস জানতে হবে, বেসিক ফিচার, যে পার্টস অফ স্পিচ যতগুলো আছে 8টা, সেই পার্টস অফ স্পিচের মধ্যে আমরা যদি দেখি যে CAL যদি কোনো কিছু শব্দের সাথে থাকে, CAL, যেমন যেমন ধরো, ধরো কি বলবো, ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল ধরো, ঠিক আছে, এথিক্যাল, বিভিন্ন CAL যদি কোনো জায়গায় থাকে, তাহলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। LY যদি থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়। এই যে বেসিক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো জানতে হবে। কারণ কোশ্চান পরীক্ষক কখনো এরকমভাবেও কোশ্চান দেয়, ধরো কোশ্চানটা দিল অ্যাডজেক্টিভে, কোশ্চানটা দিল অ্যাডজেক্টিভে, এবার অ্যান্সার যেগুলো আছে সেগুলো ধরো, ধরো কি করলো, 4টে অপশান দিল, 4টে অপশানের মধ্যে একটা অপশান দিল অ্যাডজেক্টিভে, বাকিগুলো অন্য কিছুতে দিল, তাহলে এটা একটা ক্লু হয় যে এটা এর সিনোনিম হতে পারে। এভাবেও কখনো কখনো করা যায়, যেহেতু নেগেটিভ মনে হয় নেই। হ্যাঁ, নেগেটিভ নেই, নেগেটিভ নেই। নেগেটিভ নেই, যেহেতু নেগেটিভ নেই সেহেতু মোটামুটি আমরা আন্দাজ করে দিতে পারি। তাহলে এই যে এই বেসিক জিনিস, যে কি থাকলে কি হয়, যেমন MENT যদি কোনো শব্দ, যেমন ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট, TREATMENT, ট্রিটমেন্ট, MENT যদি থাকে তাহলে সেটা নাউন হয়। ঠিক আছে? যেমন TION, ইনজেকশন, ইনজেকশন, TION থাকা মানে সেটা নাউন হবে। যেমন तो हमें সাইলেন্সার, जो खबर लिखना এটা আমি যে দায়িত্ব নিয়ে এটা আমি মেরে তো যারা কমপ্লিট করলি ওটা ক্যান্সেল হলো উমেশ, হ্যালো, না গ্যাস ডেভেলপমেন্ট গ্যাস থাকবে এই কি করছে ক্লাসের মধ্যে? তো ব্যস্ত রয়েছে হ্যালো, বলতে এই পারলে না মিউট করো রে ভাই, কি করছো? রিমুভ করে দিচ্ছি, ঠিক হ্যালো, আছে উমেশকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দাও, রিমুভ করে দাও। ওকে, তাহলে কি হলো? হ্যাঁ, কি বলছিলাম, TION থাকলে যেমন হয় কি তোমার নাউন হয়, MENT থাকলে যেমন নাউন হয়, যেমন OR ER যদি থাকে তাহলে, তাহলে কি হয়, তাহলে সেখানে নাউন হয়। তাহলে এই যে জিনিসগুলা, জিনিসগুলো কি হয়, এই জিনিসগুলো লক্ষ্য করে তুমি কখনো কখনো সিনোনিম অ্যান্টোনিম সলভ হয়ে যায়। মানে বুঝলে তো হবেই সলভ, মানে বোঝা মানে তোমাকে ওয়ার্ড স্ট্রাকচার চাই।
আর আমাদের যে বেসিক যেটা হয়, আমরা যে যেরকম লেভেল স্টুডেন্ট এভারেজ, তাতে করে আমরা কিন্তু বেশি ওয়ার্ডের মানে জানি না। তাহলে আমি এই প্রসেসে বেশি এগোবো না। এই প্রসেসে এগোবো কোনগুলোই, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে কেবলমাত্র সেইগুলোরই মানে জেনে পড়বো। আদারওয়াইজ বাকি আদার্স যে কনসেপ্টগুলো আছে সেইগুলোকে ক্লিয়ার করবো। এরপরে সিনোয়েন্টো যেটা আমি প্রাইমারি টেটে যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে একটা প্যাসেজ দেবে বা একটা কম্প্রিহেনশন ধরো দিল, এটা 10 লাইনে ধরো একটা প্যাসেজ দিল, সেই প্যাসেজ থেকে কোনো একটা ওয়ার্ড দেবে যার সিনোনিম চাইবে। এই টেকনিকটা আমি দেখাই দেবো যে প্যাসেজে একটা একটা ওয়ার্ড যদি থাকে তাহলে তার সিনোনিম কি করে বার করতে হবে। কারণ প্যাসেজে ধরো গুড দিল, গুড, গুড মানে ভালো। এবার ধরো প্যাসেজ অনুসারে এটা কিন্তু গুডের ধরো বেনিফিট, বেনিফিট হলো সিনোনিম, ধরে নাও বেনিফিট হলো। প্যাসেজ অনুসারে এটা নাও হতে পারে সিনোনিম, প্যাসেজ অনুসারে হয়তো ফেথ হতে পারে, ট্রাস্ট হতে পারে, বা আদার্স কিছু হতে পারে। তাহলে আমি প্যাসেজের ওয়ার্ড বা প্যাসেজ থেকে যদি সিনোয়েন্টো থাকে, তাহলে তার যে টেকনিক সেটা কিভাবে করতে হয় সেই জায়গাটা আমি দেখিয়ে দেবো। এটাও দেখানো যাবে, কিন্তু এটা 6 মাস টাইম লাগবে, সে যেটা ভেবে কোনো লাভেই নেই। ঠিক, তাহলে সিনোয়েন্টোর গল্পটা গেল। এরপরে প্যাসেজ কম্প্রিহেনশন যেটা কি, সেটা হচ্ছে সেখান থেকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিছু হবে না। ওখান থেকে আমরা রেগুলার প্র্যাকটিস করব, রেগুলার প্র্যাকটিস করলে ওখান থেকে হয়ে যাবে। সোজাই বটে, খুবই সোজা বটে, প্যাসেজের চাপ নেই কিছু। মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে টেন্স। লেভেল ওয়ানে আমি যা দেখলাম, যে টেন্স জানবে তার লেভেল ওয়ানে ইংলিশে তার কোনো রকম সমস্যা থাকবে না। যে টেন্স জানবে তার লেভেল ওয়ানে কোনো রকম সমস্যা থাকবে না, কারণ টেন্স জানা মানেই সে নেরেশন ভয়েস চেঞ্জ জানবে। যদি বলো তোমরা বাড়িতে দেখে নেবে, বা আমি আমি ক্লাসের পর একটা কোশ্চেন দিয়ে দেবো গ্রুপে কয়েকটা, তোমরা দেখবে বুঝতে পারবে যে যদি টেন্স জানো না, তাহলে ভয়েস আর নেরেশন চেঞ্জে নিয়ম জানার কোনো দরকারই নেই। আমি ভুলে গেছিলাম জিনিসটা, না তো আমি এখনই হয়তো মানে ডাউনলোড করে গ্রুপ থেকে বা পিডিএফ থেকেই করে আমি দেখাতে পারতাম। এখনও পারবো, হয়তো 5 মিনিট আমাকে টাইম দিলে আমি বিভিন্ন গ্রুপ থেকে কালেক্ট করে পরে আমি সেটা দিতে পারবো। কিন্তু আমার বলার উদ্দেশ্য যেটা, যারা অফলাইনে ক্লাস করেছে, যেমন দেবযানীকে জয়েন হতে দেখলাম, তো এই দেবযানীর মতো বা আদার্স যারা আছে, তারা জানে যে ভয়েস নেরেশনের জন্য কোনো নিয়মের দরকার হয় না। ভয়েস নেরেশনের জন্য কোনো নিয়ম নেই, এটা আমি মুখে বলছি না, আমি লিখিতভাবে তোমাদেরকে দেখাবো এবং তোমরাও পারবে। কোনো নিয়মের দরকার নেই, কোনো নিয়ম জানারই দরকার নেই যে ভয়েস চেঞ্জে ভিতরি হয় নাকি, কিচ্ছু দরকারই নেই। টেন্স যে জানবে সেই ভয়েস নারেশন পারবে, নিয়মের কোনো দরকার নেই, নিয়ম নেই অ্যাকচুয়ালি। মানে কম্পিটিটিভের ইংলিশ করার জন্য, কম্পিটিটিভের ন্যারেশন ভয়েস চেঞ্জ করার জন্য নিয়ম জানার কোনো দরকার নেই। ঠিক, তো যাই হোক, ঠিক আছে, তাহলে আমাদের কি কি কাজ করতে হবে, টেন্স করতে হবে। এবার টেন্স পড়ার আগে আমি কোশ্চেন দেখাচ্ছি। দেখো এগুলো হচ্ছে টেন্সের কোশ্চেন। টেন্সের কোশ্চেন কেমন হয়, টেন্সের কোশ্চেন যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কথা টেন্সের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ে। যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে টেটে এই ধরনের কোশ্চেন বেশি পড়ে, টেটে এরর খুব কম পড়ে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বেশি পড়ে। ঠিক, জায়গাটা ক্লিয়ার। টেন্সের 3 ধরনের কোয়েশ্চেন হয়। একটা হয় এরর, যেটা টেটের চান্স খুব কম, এইরকম কোয়েশ্চেন বেশি আসতে পারে। 1 নম্বর এরর আসতে পারে। 2 নম্বর আসতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, FIB লিখছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, FIB, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে। মানে এরকম। আরেকটা কেমন থাকতে পারে, আরেকটা থাকতে পারে, এখানে কোয়েশ্চেনটা নেই, এখানে ব্রেকেটে একটা ওয়ার্ড থাকবে, একটা ওয়ার্ড থাকবে। ধরো এখানে থাকলো, ধরো এরকম থাকলো, এই সেন্টেন্সটা করি, রোহন রোহন ড্যাশ এ বুক এভরিডে। আর ব্রেকেটে থাকলো রিড। এবারে এখানে 4টা অপশন থাকবে যে রিডের কোন ফরম্যাটটা এখানে ব্যবহার হবে। তাহলে এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে পড়বে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যেই পড়বে। তাহলে এই 3 ধরনের কোশ্চেন তুমি পাবে টেন্সের ক্ষেত্রে। এই 3 ধরনের কোশ্চেনকে যদি তুমি সলভ করতে পারো তাহলে টেন্স ক্লিয়ার। তাহলে তার জন্য কি করতে হবে, তার জন্য আগে তোমাকে টেন্সটাকে বেসিক থেকে পড়তে হবে। দেখো এখানে কোশ্চেন আছে, কটা আছে আমি পিডিএফটা একটু পরে দিয়ে দেবো, এখানে ভালো করে গুছিয়ে পড়ে দেবো। এখানে 51টা কোশ্চেন আছে, 51টা কোশ্চেন আছে। আমি 100টা কোশ্চেনের পিডিএফ আমি আজকেই দিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, দেখো এখানে 51টা কোশ্চেন আছে, 51-52টা আছে কোশ্চেন। তো এই 51-52টা কোশ্চেন যেগুলো আছে সেগুলো ছাড়াও আরও আমি 50টা অর্থাৎ 100টা কোশ্চেনের পিডিএফ দিয়ে দেবো।
আজকে কি করব, আজকে টেন্সের বেসিক ক্লাসটা করিয়ে দিই। এই কোশ্চেনগুলো নিজেরা তোমরা সলভ করবে, ক্লাসটা করার পরে নিজেরাই সলভ করবে, যা পারবে করবে সলভ। ঠিক আছে, সলভ করবে, 100টা কোশ্চেন সলভ করবে। পরের ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে ওই 100টা কোশ্চেনকে আমরা সলভ করব। সলভ করার পরে আমরা টেন্সের আরও প্রয়োজনীয় অ্যাডভান্স লেভেলটা আমরা দেখব। ঠিক আছে, হ্যালো, বোঝা গেছে? জেট ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, দাঁড়াও। তাহলে আমরা যেটা করব, একটু দাঁড়াও। ওখানে যাচ্ছি কোথায়? ওখানে যাচ্ছি না কেন আবার? বাবা, কি হচ্ছে? আচ্ছা, এখানেই করাচ্ছি, চলো। ল্যাপটপ ট্যাপটপ সম্পর্কে আমার বেশি আইডিয়া নেই, বুঝলে, এই জন্য একটু সমস্যা হয়। ঠিক আছে, ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলো। স্ক্রিন শেয়ার হলে একটু, স্ক্রিন শেয়ার আছে দেখো তো। হ্যালো, হ্যাঁ আছে। দেখো স্ক্রিন শেয়ার মনে হয় চলে স্টপ গেছে। হয়ে গেল। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, ঠিক আছে, স্টপ হয়ে গেল মানে ঠিকই আছে। এরপর আবার স্ক্রিন শেয়ার আমি করছি। এরপরে শেয়ার হলে একটু বলবে। হেডিং দেবে টেন্স। আর ক্লাস দেখো, তোমাদের টেট যেহেতু লেট, মানে একদমই সামনে পরীক্ষা, একটু ভালো করে পরীক্ষাটা দিবে। আর ঝাড়খণ্ডে তোমার ভোট আছে, তো ইলেকশনের আগে কিন্তু নিয়োগ হওয়ার চান্স আছে একটা বিশাল। তাহলে সুতরাং ভালো করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু চাকরি হয়ে যাওয়ারই চান্স আছে। একটু মন দিয়ে দিবে। আর সিলেবাস কিন্তু চেঞ্জ হতে পারে। আজকে কিন্তু প্রোটেস্ট হয়েছে, আজ কিন্তু প্রোটেস্ট হয়েছে, শুনেছো তো খবরটা? হ্যাঁ স্যার, দেখলাম, হ্যাঁ, শুনলাম। আজকে প্রোটেস্ট হয়েছে, তো চান্স আছে। তো যাই হোক, সেটা দেখে লাভ নেই এখন। চান্স বলতে গ্রামার থাকবে কি, সিক্স গ্রামার থাকবে 6 to 8টাতে চান্স আছে, কিন্তু গ্রামার থাকবেই, কোনো করার নাই। দেখো টেন্স, টেন্স সম্পর্কে যেহেতু টেটের ক্লাস করাচ্ছি বা শর্ট টাইমের মধ্যে, সেহেতু আমি অনেক জায়গায় স্কিপ করব, বারবার বলছি। এমনভাবে ক্লাসটা করাবো যাতে করে টেট টেট ওরিয়েন্টেড ক্লাসটা হয়, এবং সেখানে কি হয়, সেখানে কোশ্চেনগুলো সলভ হয়। তাহলে টেন্সের বেসিক গল্প হচ্ছে, টেন্স হচ্ছে 3 প্রকার। ফার্স্ট এটা, ঠিক আছে, টেন্স হচ্ছে 3 প্রকার। কী কী? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। কিন্তু এই যে পাস্ট, ফিউচার আর প্রেজেন্ট, এটা কার উপর বেস করে বসে থাকে, এই জিনিসটাকে জানতে হবে। এটা বেসিকটা না জানলে সমস্যা। এই জায়গাটায় অনেকেই জানতে চায় না, বা বা জানাই নেই, যার জন্য এটা সমস্যা হয়। টেন্সের একটা ডেফিনেশনে লেখা থাকে টাইম অফ ভার্ব। এই জিনিসটা ভালো করে বুঝো। আমি তোমাদেরকে বলবো, যতজন জয়েন করে আছো, কাইন্ডলি 10 মিনিট তোমরা লেফট হও না, যাই কাজ থাকুক। 10 মিনিট পরে লেফট হবে, কোনো অসুবিধা নেই, 10 মিনিট থাকো। তারপরে যদি লেফটও হও না, কোনো বই থেকেই পড়ে নাও না, তাও কাজে লাগবে, কিন্তু এই 10 মিনিটটা শোনো। টাইম অফ ভার্ব, এই যে ভিডিও অডিও অন করেছি, এইগুলো তো সমস্যা নেই। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ভিডিও অডিও অফ রাখবেন। তো টাইম অফ ভার্ব জিনিসটা কি, মন দিয়ে শোনো, একদম ঠান্ডা মেজাজে আমি ধীরে ধীরে বলবো। টাইম অফ ভার্ব, তাহলে এখানে দুটো ওয়ার্ড আছে, একটা আছে টাইম, একটা আছে ভার্ব, ব্যাস, আর কিছু নয়। দুটো ওয়ার্ড আছে, টাইম একটা, একটা ভার্ব। তাহলে আমার এই দুটো ওয়ার্ডের বাইরে আমি একদমই যাব না। প্রেজেন্ট, ফিউচার আর কি আছে পাস্ট, ওদিকে কি আছে না আছে আমি দেখতেই যাব না। আমি এই দুটো ওয়ার্ডের মধ্যেই থাকবো। টাইমের এক্সাম্পল যদি বলি, কেমন? সকাল, বিকাল, দুপুর, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা,
পরে, আগে, এখন, গতকাল, আগামীকাল, এগুলো হচ্ছে টাইম এর এক্সাম্পল। ভার্বের এক্সাম্পল কি? খাওয়া, খেলা, ঠিক আছে, এই সকল জিনিসগুলো হচ্ছে ভার্বের এক্সাম্পল। তাইলে আমাকে দেখতে হবে যে যদি টেন্সের ডেফিনেশন এই মাত্র দুটো ওয়ার্ড হয়, তাহলে এই দুটো ওয়ার্ড কি আর মাঝে একটা অফ আছে, তাহলে কি? তাহলে অর্থাৎ টাইম আর ভার্বের মধ্যে রিলেশনটা কি আছে? রিলেশন বিটুইন টাইম অ্যান্ড ভার্ব ইজ কল্ড টেন্স। তাহলে টেন্স মানে কি? মানে আমাকে দেখতে হবে যে টাইম আর ভার্ব অর্থাৎ সময় এবং ক্রিয়া, এই দুটার মধ্যে একটা সম্পর্ক আছে, ভালো রকম একটা সুসম্পর্ক আছে। এই সুসম্পর্কটাকে যে বুঝতে পারবে সে কোনোদিনও টেন্স বলবে না। যেমন আমি যদি একটা জিনিস বলি, ধরো সে ভাত খায়, সে খায় বলছে, ভাতটা বাদ দাও, সে খায়, সে খায়, সে খেয়েছিল, সে খেয়েছিল, এই দুটো এক্সাম্পলের মধ্যে দেখো, বা সে খাবে, সে খাবে, টেন্সে যেও না। আমি বলছি এই যে জিনিসটা আছে এখানে কি পরিবর্তন হয়েছে, সেটা এটা সাবজেক্ট পরিবর্তন হয়েছে নাকি ভার্ব পরিবর্তন হয়েছে? বলো, নিজেরা বলো একটু। সাবজেক্ট পরিবর্তন হয়েছে, ভার্বের ভার্বের ভার্ব পরিবর্তন হয়েছে। তাহলে সাবজেক্ট পরিবর্তন হয়নি, সাবজেক্ট যা ছিল তাই আছে, ভার্ব পরিবর্তন হয়ে গেছে। ম্যান ভার্ব হচ্ছে খাওয়া, সেই খাওয়া থেকেই বিভিন্ন রকম পাল্টে গেছে। তাহলে ভার্বের পরিবর্তনের জন্যই টেন্সটাও পাল্টে গেছে, এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার। তাহলে আমি কেন জানবো না যে মানে টাইম আর ভার্বের সম্পর্কটা? কারণ ভার্বের জন্যই তো একটা টেন্স অন্য টেন্সে চলে যাচ্ছে, কেবলমাত্র শুধুমাত্র একটা ভার্ব, সেই ভার্বের রূপটার জন্য টেন্স পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমাকে ভার্ব আর টাইম, সময় এবং কার্য, তার একটা রিলেশন জানতে হবে। সেই রিলেশনটা যদি জানতে হয় তাহলে সুন্দরভাবে দেখো, রিলেশনটা আমি বোর্ডের মধ্যে লিখছি, তোমরা ভালো করে বুঝো। এখন কটা বাজছে? আচ্ছা, রাতের এক্সাম্পল দিলে বুঝতে পারো না, দিনের এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও সকাল 8টা বাজছে, একটা আমি টাইম লাইন টানলাম। এখানে কটা বাজছে? সকাল 8টা বাজছে, 8 AM, 8 AM। আমি তো একটু আগে বললাম, দেখো ছোটখাটো বলছি, একটু আগে এইটুকু তো জানলে যে ভার্বের জন্যই টেন্সের বিভিন্ন রকম পরিবর্তন হয়। এখানে বাজছে 8টা, এখানে বাজছে 9 AM, এখানে বাজছে তোমার ধরে নাও 12টা, এখানে বাজছে 2টো, এখানে ধরে নাও বাজছে 4টা PM। ওকে, 4টা, এটাও PM বটে, এগুলো এটাও PMই হবে, 12টা 11টা 59 পর্যন্ত AM। এখানে যদি দেখা যায়, ধরো রাম একটা ব্যক্তি, রাম ব্যক্তিটা, রাম, আর দিয়ে রাম, তাইলে কিভাবে পরিবর্তন হচ্ছে দেখো। ধরো রাম রেগুলার ভাত খায়, রাম রেগুলার ভাত খায়, রেগুলার হ্যাবিট যদি বলে তাহলে সেটা তো টেন্স, প্রেজেন্ট টেন্স অবশ্যই থাকবে। রেগুলার হ্যাবিট যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট টেন্সে থাকে, নাম্বার 1। নাম্বার 2, ধরো 8টা, এখানে বাজছে 8টা 10, 8টা 10, রাম এখানে ভাত খাচ্ছে, এই 8টা থেকে 8টা 10 পর্যন্ত সে ভাত খেয়েছে। তাহলে এই যে এইখানে রাম ভাত খাচ্ছে, এইখানে যদি এই রামের ভাত খাওয়ার সময়টাতে যদি একটা ব্যক্তি আসে, সীতা বলে একটা ব্যক্তি আসে, এবং তুমি যদি সীতাকে জিজ্ঞেস করো যে রাম কি করছে, সীতা কি বলবে? বলো, হ্যালো। রাম ভাত খাচ্ছে। রাম ভাত ভাত খাচ্ছে। খাচ্ছে, খাইতেছে, রাম ভাত খাচ্ছে। খাইতেছে, খাইতেছে। এগুলো প্রত্যেকটাই জায়গায় বহুত গল্প আছে, ওগুলো বাদ দাও, এখন গল্প সল্প বাদ দাও, আমাদের মেন জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে। এই জায়গাটা আমি শুধুমাত্র টাইম লাগাচ্ছি, বাকি জায়গায় টাইম লাগাবো না। রাম ভাত খাইতেছে, আর খাইতেছে যদি থাকে তাহলে সেটা কি বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা, যদি আমি যদি বলি এরকম, 9টার সময় যদি বলা হয়, 9টার সময় কাকে বলছি? যদুকে বলছি যে এই রামে রামের খবর কি, বা রামের ভাত খাওয়ার খবর কি। আমি বলছি রামের ভাত খাওয়ার খবর কি, তখন যদু কি বলবে? সবাই বলো, মানে যজন বলছে বলো, কোনো অসুবিধা নেই, বলো। রাম ভাত খাচ্ছিল। আচ্ছা, রাম ভাত খাচ্ছিল 8টার বলেছে, সময় ঠিক ভাত আছে, খেয়েছে। তুমি বলেছো রাম ভাত খাচ্ছিল। আচ্ছা, আর কেউ বলো। রাম 8টা থেকে ভাত খাচ্ছে। ভাত খাচ্ছে হবেই না, স্যার খেয়েছিল হবে। না খেয়েছিল না, খেয়েছে হবে, রাম খেয়েছিল ভাত কেন হবে না? দেখো, এখানে আমি ব্যাপারটা বলবো, এখানেও ব্যাপারটা বলবো। এবং যে বললে খেয়েছিল বা খাচ্ছিল,
খেয়েছিল একজন বললে, আরেকজন বললে খেয়েছে। এখানে হবে যদি যদি দেখো প্র্যাকটিক্যালি ব্যাপারগুলোকে ভাবো, স্বাভাবিক জিনিস কেউ যদি 8টার সময় ভাত খায় নিশ্চয়ই সে 9টার সময় ভাত খাবে না। কারণ কি? কারণ 1 ঘন্টার মধ্যে তার খিদে লাগার কথা নয়, খিদে লাগার কথা নয় 1 ঘন্টার মধ্যে। অর্থাৎ 8টার সময় যে কাজটা সম্পন্ন করেছে তার ফলাফল এই 9টা পর্যন্ত রয়েছে, তাই সেটাকে আমি বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট কাকে বলি? পারফেক্ট তাকেই বলি, পারফেক্ট কথাটার অর্থ হচ্ছে কমপ্লিটনেস। তার আগে সীমাকে বলি একটু মিউট করে রাখো কাইন্ডলি। পারফেক্ট কথার অর্থ হচ্ছে কমপ্লিটনেস। কোনো কিছু যদি কমপ্লিট হয়ে যায়, কোনো কিছু কাজ যদি কমপ্লিট হয়, এ ভাই একটু ইয়ে করো না, মিউট করো না প্লিজ, সাউন্ড আসছে না আমার কাছকে, তখন জিনিসটা অন্যরকম হচ্ছে। হ্যাঁ, কি যেন বলছিলাম, কোনো কাজ যদি কমপ্লিট হয়ে যায়, সম্পন্ন হয়ে যায়, তাহলে তার ফলাফলটা যদি থাকে, দাঁড়াও আমি রিমুভ করে দিচ্ছি সীমাকে। যদি কোনো কাজ সম্পন্ন করার পরে তার ফলাফলটা থাকে তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট বলি। পারফেক্ট কথার অর্থ হচ্ছে কমপ্লিটনেস। কমপ্লিটনেস মানে কি? যেটা অলরেডি হয়ে গেছে। পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বইয়ে যদি দেখো তাহলে লেখা থাকবে কোনো কাজ সদ্য সমাপ্ত হয়েছে, তার ফলাফলটা এখনও আছে, এরকম যদি বোঝায় তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট বলে। আমি এই জায়গায় ভালো করে বলছি, দুপুর 4টার সময় বা দুপুর 2টার সময় যদি তোমাকে যদি জিজ্ঞেস করে যে রাম ভাত খেয়েছে, তো রামে কি উত্তর দেবে তোমরা বলো? দুপুর 2টার সময় যদি জিজ্ঞেস করে রামে কি উত্তর দেবে? আচ্ছা বলতে পারলে না তো, চলো। নটা এসছিলাম। খেয়েছিলাম, এক্স্যাক্টলি, বা খাইনি। তাহলে দেখো 8টারলে যখন 9টার সময় তাকে তুমি জিজ্ঞেস করবে, আমি বলবে ভাত খেয়েছি, কারণ তখন পর্যন্ত তার পেটে খিদে নেই। অর্থাৎ কি? তার পেটে খাবারটা আছে। 10টা পর্যন্ত বলবে, 11টা পর্যন্ত বলবে, 12টার সময় এরপরে যার খিদা লাগবে, খিদা বেশি লাগে, সে বলবে যে না খাইনি, মানে খেয়েছিলাম, মানে মানে সেটা পাস্ট হয়ে গেল। কোনো কাজের রেস্টটা বা তার রেজাল্টটা যদি শেষ হয়ে যায় তখন সেটা পাস্ট টেন্স হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তার তার রেস্ট থাকবে, রেজাল্টটা থাকবে, ততক্ষণ পর্যন্ত সেটা প্রেজেন্ট থাকবে, তারপর সেটা পাস্ট হয়ে যাবে। 12টার সময় যদি ব্যক্তিটার খিদা লাগে তাহলে 12টার সময় রামের ভাত খাওয়াটা পাস্ট হয়ে যাবে। যদি 2টো পর্যন্ত তার খিদা লাগে 2টোর সময়, তাহলে 2টোর সময় এই ঘটনাটা পাস্ট টেন্স হবে। যেমন যদি একটা ছেলে ক্রিকেট খেলে বা ফুটবল খেলার পরে যদি টায়ার্ড হয়ে যায়, তুমি যদি তাকে খেলতে বলো, সে বলবে যে না আমি খেলেছি, আর খেলতে পারবো না, খেলেছি। যখনই সে জল তল খেয়ে রেস্ট নিয়ে নেবে 1 ঘন্টা, তুমি না না খেলবো, তার মানে কি? ওই যে আগের খেলাটা সেটা তার পাস্ট হয়ে গেল, সে পুনরায় এনার্জি পেয়ে গেল, সে আবার বলবে খেলবো। তাহলে এক্স্যাক্টলি একই রকম এখানেও এই ঘটনাটা ঘটছে। কি ঘটছে? যেহেতু এই 9টা পর্যন্ত তার পেটে খাবারটা থাকছে, অর্থাৎ সে যে কাজটা সম্পন্ন করেছে তার ফলাফলটা 9টা পর্যন্ত আছে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এই রামের এই ঘটনাটাই এদিকে হয়ে যাবে পাস্ট টেন্স, সেটা আমরা পরে দেখবো। নেক্সট, যদি 8টা 10-এর সময় আসে সীতা, সীতা ব্যক্তিটা যদি 8টা 10-এর সময় আসে বা 8টা 9-এর সময় আসে, তখন কি বলবে? সীতা যদি বলে রাম কি করছে, সীতা কি বলবে? যদি টাইম মেনশন করে তো বলবে যে রাম 10 মিনিট ধরে ভাত খাইতেছে, বলবে নাকি বলবে না? হ্যালো, হ্যালো, বলবে বলবে। Yes, sir. বলবে। প্রেজেন্ট হুম স্যার। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অনেক কিছু গল্প আছে, আমি এই যে এগুলো একটু পরে পরে সব জিনিসগুলো বলবো, এখন অনেক কিছু স্কিপ করছি। এখন এখানে শুধু শুধু এই ওয়ার্ডগুলো দ্বারা বলছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছিল, চলছিল বলে। এখানে পারফেক্ট কেন হলো? শুরুটা সেম হয়েছে, প্রেজেন্ট পারফেক্টে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা দেখো। এখানে পারফেক্ট কি ছিল? পারফেক্টে কাজটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই সীতা 8টা 10-এর সময় আসছে, তখনও কন্টিনিউ চলছে, তাই এই পারফেক্টের সাথে কন্টিনিউয়াসটা যোগ হয়ে গেল, অর্থাৎ একটা আইএনজি যোগ হয়ে গেল, বিফোর হয়ে গেল, যেটার গল্পটা আমি পরে বলবো। তাহলে এইগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলছি, রেগুলার হ্যাবিট, ভাত খাওয়াটা রেগুলার হ্যাবিট যদি হয় তাহলে সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট। কিন্তু যদি রেগুলার হ্যাবিট না হয়, ধরো কোনো একটা ব্যক্তির সুগার হয়েছে, ভগবান যেন কারো না করে, কিন্তু ধরে নাও কোনো একটা ব্যক্তির হয়েছে সুগার, সে কোনোদিনই ভাত খায় না, তার ক্ষেত্রে কি এটা হবে? হবে না। সেটার গল্পটা ওই জন্য বলছি, কিছু কিছু জায়গায় অ্যাডভান্স আছে যেগুলো আমি পরে বলবো। সুগার হওয়া ব্যক্তিটার ক্ষেত্রে ভাত খাওয়াটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে না। আজ আমার ক্ষেত্রে স্কুলে যাওয়াটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে না, কিন্তু আমার ছোট ভাইটা যে ক্লাস 9-এ পড়ে, তার ক্ষেত্রে কিন্তু স্কুলে যাওয়াটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। আজ সূর্য এই মানে, তোমার কি বলবো, সূর্য পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘুরছে
আজ সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতে পারে, কিন্তু কিন্তু ওই পৃথিবী 5,000 বছর আগে ঘুরতো, সেটা কখনো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে না। কারণ এগুলোর গল্প আছে। কারণ একটা জিনিস পাস্ট হয়ে যায়, যতদিন থাকে ততদিন সেটা প্রেজেন্ট থাকে, পাল্টে গেলে সেটা আলাদা গল্প হয়ে যায়। এই অংশগুলো আমি পরে বলবো, ওই জন্য বলছি অনেক কিছু বাকি থাকছে যেগুলো আমি পরে বলবো। এখন কি বলছি, এখন শুধু আমি টাইমের সাথে ভার্বের একটা সম্পর্কটা দেখাচ্ছি, বাকি কিচ্ছু করিনি কাজ, টেন্সের কিছু কাজ করিনি, শুধু টাইম আর ভার্বের সম্পর্কটা বোঝাচ্ছি। আলটিমেটলি একটু পরে বুঝতে পারবে যে কি সুন্দরভাবে একটা মিল খুঁজে পেলে। এই গেল প্রেজেন্ট টেন্স। আমি পাস্ট টেন্স কীভাবে পাবো দেখো, তাহলে আমি যদি এবারে এইখানের এই দুটোর পার্সপেক্টিভে দেখো, এখানে যদি আমি জিজ্ঞেস করি রাম ভাত খেয়েছে, সে কি বলবে? রাম ভাত খেয়েছিল। এই যে রামের ভাত খাওয়াটা, এই রামের ভাত খাওয়াটা দুপুর দুটোর সময় কি হবে? দুপুর দুটোর সময় হবে পাস্ট ইনডিফিনাইট। কারণ কি? কারণ তার পেটে আর সে আগের খাবারটা নেই, তার খিদে লেগে গেছে, অর্থাৎ প্রেজেন্ট স্টেটাসে তার খাবার নেই, অর্থাৎ সেটা হয়ে গেল পাস্ট। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যদি দুপুর দুটোর সময় এই সীতাকে জিজ্ঞেস করি যে তুই যখন গেছিলিস তখন রামে কি করছিল, বলো তো কি বলবে সীতা? হ্যালো, ভাত খাচ্ছিল। ভেরি গুড। সীতা বলবে রাম ভাত খাইতেছিল। তাহলে এই সীতার পার্সপেক্টিভে 8টার সময়ের ঘটনা, দুপুর 2টার সময়, সেটাকে কি বলবে? পাস্ট কন্টিনিউয়াস বলবে। কেন বলবে? বলার কারণ হচ্ছে এটা 8টার সময় ছিল এবং এখন পর্যন্ত তার পেটে খাবারটা নেই, তাহলে এখানে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। নেক্সট আমি যদি গল্প বলি যে এই 8টা 10 পর্যন্ত খাবার খেয়েছে তো, 8টা 20-তে একটা ব্যক্তি এসেছে। 8টা 20-তে কি এসেছে? ধরে না মধু এসেছে। ঠিক, মধুকে যদি বলি যে রাম কখন ভাত খেয়েছে, ধরো রামের রাগ হয়েছে, সে খাবার খাচ্ছে না, মধুকে জিজ্ঞেস করলাম যে তুই তো রামের ঘর গেছিলি, রাম কখন ভাত খেয়েছে, ও কি বলবে? তোমরা বলো না কিছু একটা, আমি তো বলবো গুছিয়ে, তোমরা বলো। বলো। রাম সকাল ভাতটা থেকে ভাত খেয়েছিল। খায়নি। কারো কথা আমি ক্লিয়ার শুনতে পেলাম না। দেখো, মধু বলবে যে দেখো আমি তো অত সব জানি নাই, কখন খাচ্ছিল কী সব, আমি 8টা 20 সময় গেছি, আমি যাওয়ার আগেই সে ভাত খেয়েছিল, ব্যাস। আমি যাওয়ার আগে সে ভাত খেয়েছিল, ব্যাপারটা বুঝো। দুটো ঘটনা আছে, 1 নম্বর হচ্ছে মধু গেছিল, 2 নম্বর হচ্ছে রামও ভাত খেয়েছিল। দুটো ঘটনা আছে ভাই এখানে, দুটো ঘটনা। তাহলে দেখো, মধুর যাওয়াটা একটা ঘটনা, রামের ভাত খাওয়াটা একটা ঘটনা। তাইলে আমাকে একটা জিনিস বলো তোমরা, যে এই মধুর যাওয়াটা আগে হয়েছে না রামের ভাত খাওয়াটা আগে হয়েছে? নিশ্চয়ই রামের ভাত খাওয়াটা আগে হয়েছে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বলি। পাস্ট পারফেক্ট টেন্সে কি আছে? 1 নম্বর আছে মধুর ঘটনা, আরেক নাম্বার কার আছে? আরেকটা আছে রামের ঘটনা। তাহলে দুটো ঘটনা আছে, অথচ দুটোই পাস্ট। এই যে মধুর যাওয়াটাও পাস্ট, মধু গেছে 8টা 20-তে, ঘটনা ঘটছে দুপুর দুটোই। রাম ভাত খেয়েছে 8টার সময়, ঘটনা ঘটছে দুপুর দুটোই। তাহলে দুপুর দুটোর পার্সপেক্টিভে এই দুটো ঘটনায় পাস্ট। এই ডবল পাস্ট থাকার জন্য পাস্ট পারফেক্টকে বলা হয় ডবল পাস্ট। এই টার্মিনোলজিটার মধ্যে অনেক কিছু নিয়ম আছে, দেখো এখন দেখাচ্ছি। এটাকে আবার বলা হয় পাস্ট অফ পাস্ট। কেন বলা হয়? কারণ বলা হয় যে পাস্ট অফ পাস্ট কেন বলা হয়? কারণ রাম পাস্ট, রামেরই তো পাস্ট মধু, ওই জন্য পাস্ট অফ পাস্ট। মধু পাস্ট, মধুরও আরো পাস্ট রাম। তাহলে পাস্টেরও পাস্ট, অতীতেরও অতীত, এটাকে বলা হয়। এই যে দুটো অতীত থাকলো, এই দুটো অতীত একসাথে থাকার জন্য একটা অতীতকে, যেটা বেশি অতীত, সেখানে পাস্ট পারফেক্ট, অর্থাৎ রামের ক্ষেত্রে নিয়মটা কাজে লাগবে পাস্ট পারফেক্ট, যেহেতু এটা বেশি অতীত। আর অর্থাৎ মধুর যাওয়াটা কম অতীত, 8টা 20 গেছে, সেই জন্য এটা হবে পাস্ট ইনডিফিনাইট। এখানে দুটো রুল কাজে লাগে। আমি রুলগুলোয় আসবো, স্ট্রাকচারে আসবো, এররে আসবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সবই আসবো। আমি এখন যাচ্ছি না কেন, আমি এখন সম্পর্কটা দেখাচ্ছি। দেখো, সেই ভাত খাওয়াটাই, খাওয়া ওয়ার্ডটাকে নিয়ে এত কিছু হচ্ছে, বাকি কিচ্ছু হয়নি। রাম মধু যেমন ছিল সেরকমই আছে, তাদের টাইমিংও সেম ঠিকঠাক আছে। নেক্সট, আমি যদি এই 8টা 10-এ সীতাকে যদি বলি,
যে তুমি গেছিলে তখন কি করতেছিল, সীতা বলবে যে আমি যাওয়ার পূর্বে রাম ভাত খাইতেছিল। তাহলে দেখো সীতা গেছিল কখন 8টা 10-এ, রামে ভাত খেয়েছিল কখন 8টার সময়। তাইলে গল্পটা হচ্ছে সীতাও পাস্ট আর কে পাস্ট, তোমার রামও পাস্ট। তাহলে দুটোই পাস্ট, দুটোই যখন পাস্ট তখন ওই দুটোই পাসের জন্য এটাতে কি হয়, এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি গল্প হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যে গল্পটা হয়, যেটা বেশি অতীত, যেটা বেশি অতীত সেটা তো হয় পাস্ট কন্টিনিউয়াস, যেটা কম অতীত সেটা তো হয় পাস্ট ইনডিফিনাইট। আমি এগুলোই আসবো। তাহলে এই প্রেজেন্ট আর পাস্ট, প্রেজেন্ট আর পাস্টটা ভালো করে বুঝতে পারলে তাহলে এখান থেকে কি বুঝলাম, এখানে বুঝলাম যে এই এই টাইম সেম আছে, কিন্তু এই টাইমের পার্সপেক্টিভে যখন এই ক্ষেত্রে আমরা ঘটনাটা বলছি তখন কিন্তু সেই ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে তাদের টাইমিংটা চেঞ্জ হচ্ছে। তাহলে টাইমের সাথে ভার্বের একটা সম্পর্ক আছে। এরপর একটা জটিল আমি জিনিস কনসেপ্ট বলছি, এরপরে বুঝতে পারো, আগে বুঝতে পারতে না বলে আমি বলিনি। আমি একটা জিনিস বলছি, আমি যদি সেন্টেন্সটা বলি এরকম, হি ইজ গোয়িং টু স্কুল, বলো সেন্টেন্সটা ঠিক নাকি ভুল? বলো সেন্টেন্সটা ঠিক না আই ক্যান্ট হিয়ার নাও? তাইলে তোমার সাউন্ড ডিস্টার্ব আছে, রেকর্ডিং আছে, রেকর্ডিং শুনে নেবে, রেকর্ডিং আপলোড করে দেবো, আজকে রাত্রে আপলোড করে দেবো বা সকালে আপলোড পেয়ে যাবে, ক্লাস রেকর্ডিং পেয়ে যাবে, তাহলে দেখে নেবে যে শুনতে পাচ্ছ না। ভুল আছে। সেন্টেন্সটা কেন ভুল আছে বলো তো, সরি এখানে মেন ভার্বটাই নেই। অক্সিলারি ভার্ব নেই। আচ্ছা আচ্ছা, ইজ হি ইজ গোয়িং টু স্কুল, এরপরে বলো। আচ্ছা আমি বলছি হি ইজ, বলো কি বলবো, প্লেইং ফুটবল, বলো সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? আমি এতক্ষণ বলিনি এই কনসেপ্টগুলো কেন, তুমি বুঝতে পারতে না। ইজ প্লেইং ফুটবল সেন্টেন্সটা ঠিক না ভুল? ঠিক আছে স্যার। এই দুটো সেন্টেন্সে আমি যদি বলি প্রপারলি কিন্তু সেন্টেন্সগুলো ভুল আছে, যদি বলো ঠিক কেন, দেখো ঠিক আছে। ভুল আছে। দেখো টেন্স কাকে বলে ভাই, কি দেখলাম, ভুল আছে ভুল আছে ভুল আছে, ঠিক আছে। টেন্স কাকে বলে, টেন্স বলে, দেখো আমি আবার বলছি, চাকরির জন্য পড়ছো রে বাপ, বাচ্চা ছেলেকে পড়াইতে গেলে এগুলো ঠিকই বলতে হবে। চাকরির জন্য পড়ছো, তোমাকে প্রপার পড়তে হবে, কোনো ভুলভাল পড়া যাবে না, কোনো ইনকমপ্লিট পড়া যাবে না। সেন্টেন্সটা অ্যাকচুয়ালি ভুল না, ইনকমপ্লিট আছে, ভুল নাই, ইনকমপ্লিট আছে। টেন্স কাকে বলে, টেন্সে দুটো জিনিস আছে, কি কি জিনিস আছে ভাই, একটা আছে টাইম, একটা আছে ভার্ব। তুমি আমাকে একটা জিনিস বলো, এই ভার্ব আর টাইম এই দুটো জিনিস যদি না থাকে তাহলে একটা টেন্স কখনো কমপ্লিট হতে পারে না। এখানে কি আছে, এখানে প্লেইং আছে, ইজ আছে, মানে এটা হচ্ছে, এটা হেল্পিং ভার্ব, এটা মেন ভার্ব। তাহলে ভার্ব আছে, তুমি এখানে টাইম খুঁজে পাচ্ছ, হি আছে সাবজেক্ট, ফুটবল আছে অবজেক্ট, অবজেক্ট আছে সাবজেক্ট আছে, তুমি কি এখানে টাইম খুঁজে পাচ্ছ? হ্যাঁ। টাইম খুঁজে পাচ্ছ না। যদি এটাকে আমরা নিজেদের ভাষায় যদি আমরা বলি ব্যাপারটা, ধরো আমি বলছি যে রাম ভাত খায়, রাম ভাত খেয়েছে, রাম ভাত খেয়েছে, রাম ভাত খেয়েছে, ধরো এরকম বললাম, রাম ভাত এখন তুমি বলছো, এখন কটা বাজছে 8টা 49, মানে 9টার সময় তুমি বলছো রাম ভাত খেয়েছে। রাম ভাত খেয়েছে মানে কখন খেয়েছে, কখন খেয়েছে, বলো, কে কখন বলতে চাইছো, কে কখন বলতে চাইছো, সবার টাইম কি সময়, আমি বলছি 8:30 খেয়েছে, তার মানে কি 8:30 খেয়েছে, তো তোমার মতো কি সে 8:30 খেয়েছে, বলো। আমি বললাম রাম আর ভাত, আগেও হতে পারে। আগেও হতে পারে পরেও হতে পারে, তাহলে কখন হচ্ছে কোন আগে হতে পারে, পরে হতে পারে, 9টা হতে পারে। রাম ভাত খেয়েছে মানে রাম ভাত খাইয়েছে, ব্যাস মধ্যে কথা এটা। কিন্তু কখন খাইয়েছে কোনো ঠিক আছে, দুপুর 2টোয় খেয়েছে, এটাকে আমি বলতে পারি আমার যদি রামের উপর আমার রাগ থাকে, যে রাম কাজ খাতা দিয়ে আর ইচ্ছা নাই, আমি কি বলবো রাম ভাত খেয়েছে। তরকার খাতির বলে তুই যে বললি খেয়েছে, 2টার সময় খেয়েছে, ওইটারই কথা আমি বললি, তরকার খাতিরে তরকার তো আমি ঝোলে বুঝতে পারি। ধরো বললাম রাম ভাত খাইয়েছে, তোর বলছে না রাম তো খায় নাই, সেই দুপুরে খাইয়েছে, আরে বাবা আমি ওইটাকেই বলছিলাম, রাম তো খাইয়েছে না ভাত। তাহলে এই যে জিনিস, তাহলে এটা তো পাস্ট হয়ে গেল, এটা তো পাস্ট হয়ে গেল, দুপুর 2টার খাওয়া মানে তো সেটা পাস্ট হয়ে গেল। আবার রাম ভাত খেয়েছে তুমি বলছো 8:30 সময়ের খাওয়া হলে সেটা প্রেজেন্ট হয়ে গেল। তাহলে পার্টিকুলার টাইম মেনশন করলে তুমি কখনো একটা সেন্টেন্সকে সঠিক মর্যাদা দিতে পারবে, আমাকে বলো তো, সঠিক মর্যাদা দিতে পারবে কখনো, পারবে কি নিজেরা, একদম মানে ব্যাপারটা আমি বলছি বলে মানতে হবে, ব্যাপারটা সেরকম নয়, বুঝছো। দেখো যেমন টেন্স হচ্ছে 2 প্রকার, টেন্স 3 প্রকার নয়, অত গল্পে আমি যাবো কেন। পাস্ট আর ফিউচার বলে টেন্স আছে, প্রেজেন্ট বলে কোনো টেন্সই নেই, পাস্ট আর ফিউচার আছে।
এত গল্পে আমি যাচ্ছি না, অনেক গল্প আছে, কিন্তু এই গল্পে আমি যাচ্ছি না, আমি যতটুকু দরকার ততটুকু আসছি। এটা আমি ভাঁওতাবাজি বলিনি, ভাঁওতাবাজি বলিনি, কারণ এরপরে যেটা বলবো সেটা থেকে কোয়েশ্চেন আছে বারবার, যে এমসিকিউগুলো আছে সেখানেও আছে। তাহলে গল্পটা হচ্ছে এরকম, রাম ভাত খেয়েছে বললে পরেও কখনো পার্টিকুলার কোনো টাইম কিন্তু প্রকাশ পায় নাই। ধরো তোমাকে বলে আমি এইখানে বসে আছি, এইখানে মানে কোথায়, কোথাও তো একটা লোকেশন আছে। সেরকম রাম ভাত খেয়েছে, কখন খেয়েছে? তাহলে যদি বলো যে রাম একটু আগে ভাত খেয়েছে, তার মানে বুঝালো কি যে সে আর ভাত খাবে না, বা রাম রাম গতকাল ভাত খেয়েছিল, বা রাম এখন ভাত খাচ্ছে, রাম 5টার সময় ভাত খেয়েছে। তাহলে কোনো একটা টাইম লাগবে, টাইম ডিনোটিং ওয়ার্ড লাগবে। টাইম ডিনোটিং ওয়ার্ড বলতে হি ইজ প্লেইং ফুটবল, এটাকে যদি আমি কমপ্লিট করতে চাই সেন্টেন্সটাকে, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে মানে কি, মানে এখন, হি ইজ প্লেইং ফুটবল নাও। দেখো এই সেন্টেন্সটাকে আমি ভুল করে দিচ্ছি, হি ইজ প্লেইং, তোমরা অনেকেই বললে যে এই সেন্টেন্সটা আমার ঠিক আছে। তাহলে যে যদি সেন্টেন্সটা ঠিক হয়, হি ইজ প্লেইং ফুটবল ইয়েস্টারডে, এরপরে বলে এটা, তাহলে নিশ্চয়ই এই সেন্টেন্সটা ঠিক আছে তোমরা বলবে। হ্যালো, ভালো করে দেখো সেন্টেন্স। না স্যার ভুল আছে। এক্স্যাক্টলি, গল্পটা হচ্ছে ভুল আছে। ভুল কেন হলো, ভুল কেন হলো, এটার জন্য হলো। স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ডি স্টার্টে আছে। হ্যাঁ, ভেরি গুড, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি টেন্সে আমি যাবই না, আমি টাইম আর ভার্বের মধ্যে দেবো, টাইম আর ভার্বের মধ্যেই থাকবো। দেখো উপরে ছিল নাও, নাও মানে এখন, মানে তবেই সেটা প্রেজেন্ট। ইয়েস্টারডে মানে গতকাল, মানে এটা প্রেজেন্ট হবে না। মানে ভার্বটা ডিপেন্ড করে কার উপর পড়ে আছে, টাইমের উপর পড়ে আছে। তাহলে ভার্ব জানার চাইতেও গুরুত্বপূর্ণ বেশি কোনটা, টাইমটা। টাইমের হিসেব অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়। আর আমরা যে টেন্সটা পড়ি বা পড়ানো হয়, বা আমরা যে ছোট থেকে যেভাবে পড়ে আসি, আমরা সবাই ভার্বের দিকে যাই, ভার্বের আইএনজি যোগ করতে হবে, ইডি যোগ করতে হবে। আরে ভাই, ইডি যোগ করবে পরে, আইএনজি যোগ করবে পরে, ভি1 ভি5 পরে। আগে তুমি এটা জানো, ভি1 ভি5 কেন হতে যাবে সেটা জানো, কার অনুসারে, কোন ওয়ার্ডটার অনুসারে, একটা সেন্টেন্সের মধ্যে কোন জায়গাটার জন্য এই জায়গাটা পরিবর্তন হবে সেটা আগে জানো। সব সময় দেখতে হবে টাইমটা কি আছে, কারণ টাইম ছাড়া, টাইম মানেই হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে টেন্স। টাইমের উপর ডিপেন্ড করে ভার্বটা বসে, নাকি ভার্বের উপর ডিপেন্ড করে টাইমটা বসে? টাইমের উপর ডিপেন্ড করে ভার্বটা বসে। ভার্বের জন্য কখনো টাইমটাকে তুমি এটাকে স্টার্টেটাকে নাও করতে পারো না, কিন্তু স্টার্টের জন্য এটাকে তোমাকে ওয়াচ করতে হবে বা প্লেট করতে হবে, প্লেট করতে হবে। ভার্বটার পরিবর্তন হলো স্টার্টের পরিবর্তন, স্টার্টের জন্য কখনো এটাকে স্টার্টেটাকে তুমি নাও করতে পারো না। তাহলে কি এটা কি বটে, ইয়েস্টারডে একটা কি, এটা হচ্ছে টাইম ডিনোটিং ওয়ার্ড, এটা বলে টাইম ডিনোটিং ওয়ার্ড। ভালো করে ব্যাপারগুলো বুঝো, টাইম ডিনোটিং ওয়ার্ড। তাই টাইম ডিনোটিং ওয়ার্ডটা জানাটা ম্যান্ডেটরি, তারপরে জানবে ভার্ব। ভার্বটা তো সোজা জায়গা, আগে টাইম ডিনোটিং ওয়ার্ডটা জানো। তাইলে আমরা বুঝতে পারলাম এতক্ষণ ধরে যে একটা সেন্টেন্স তখন সম্পূর্ণ ঠিক হয় যখন সেখানে একটা টাইম ডিনোটিং ওয়ার্ড থাকে। টাইম ডিনোটিং ওয়ার্ড যদি না থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কখনোই একটা কমপ্লিট সেন্টেন্স টেন্সের হিসাবে বলতে পারি না। জায়গাটা সবার কাছে ক্লিয়ার, নাকি নতুন করে আবার কিছু বলতে হবে? হ্যালো, ইয়েস বাকিদের ক্লিয়ার? বংশী, হ্যাঁ সুব্রত, স্যার। পম্পা? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, very good. তাহলে দেখো এই গেল টেন্সের ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে অনেকক্ষণ লাগে, অনেক কিছু ঘটনা রয়ে গেল, কিন্তু ওগুলো জানার খুব একটা প্রয়োজন নেই, এখন প্রয়োজন নেই। যখন প্রয়োজন থাকবে তখন জানাবো, এখন প্রয়োজন নেই। টেটটা দিয়ে এসো, তারপরে বলবে, তখন জানাবো, এখন জানিয়ে কোনো লাভ নাই। এইটা ছিল টেন্সের ব্যাকগ্রাউন্ড। এরপরে যাদের তারা আছে, বিভিন্ন রকম কাজকর্ম, যাদের ক্লাস ক্লাস করতে বিরক্তি লাগে অনেকক্ষণ ধরে, মোবাইল টোবাইল ফোন টোন আসছে, মেসেজ টেসেজ আসছে, রিপ্লাই দিতে হবে, তারা লেফট হইতেও পারো। আমি এতক্ষণ তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে জয়েন করে থাকো, এই জিনিসটা বুঝো। এরপরে আমি কি করব, এরপরে টেন্সটাকে ফাংশনালি পড়বো। ফাংশনালি পড়তে এমনভাবে ছকের সাহায্যে পড়বো। দেখো আমি কি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, দেখো কি সুন্দরভাবে, সুন্দরভাবে, মানে সুন্দরভাবে পড়বো। দেখো আমি একদিকে দিচ্ছি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে ফিউচার। ধরো FUTURE। আচ্ছা, এই তিনটা জিনিস। তার আগে একটা জিনিস জানো,
ইনডিফিনাইট কথার অর্থ কি? ইনডেফিনাইট, এভাবে পড়ো। ইনডেফিনাইট মানে ইন মানে এটা প্রেফিক্স, আর ডেফিনাইট, ডেফিনাইট মানে নির্দিষ্ট করে বলা। পাতি কথায় যদি বলি, ধরো 10টা বেড়াল আছে, তোমাকে যদি আমি বলি একটা বেড়াল নিয়ে আসো, সেটা হচ্ছে ইনডিফিনাইট, মানে অনির্দিষ্ট করে তুমি যে কোনো একটা বিড়াল নিয়ে চলে এলে, সেটা হচ্ছে ইনডিফিনাইট। আর যদি ওটা একদম সাধারণ কথা, কোনো ব্যাপার না, একটা বিড়াল নিয়ে আসো ব্যাস। কিন্তু যদি বলি আমি সাদা বিড়ালটা আনো, তখন কিন্তু অন্য বিড়াল আনতে পারবেন, তখন সেটা ডেফিনাইট। এই ইনডিফিনাইট মানে হচ্ছে সাধারণ, ব্যাস, সিম্পল। সরি। নেক্সট নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা, এখান থেকে কোয়েশ্চেন এসে থাকে, এই কন্টিনিউয়াসটা পার্টস অফ স্পিচের কি বলে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? বলতে পারো না পারো, যেটা বলছি সেটা এখন মনে রাখবে। যদি কোথাও ও ইউএস দেখতে পাও, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ মাথায় রাখবে। তাহলে কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস, কন্টিনিউ বলে একটা শব্দ আছে, সবাই জানো। কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস মানে কি? মানে যেটা চলছে আর কি, চলা, মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে চলছে, যেটা যেটা চলছে বা চলতেছিল বা চলতে থাকবে, মানে একটা ডিউরেশন থাকবে, ডিউরেশন থাকবে, একটা ডিউরেশন থাকবে, এটা কি বলবো, মানে একটা ডিউরেশন থাকবে, বা তুমি বলতে পারো একটা ওয়াইলের গল্প থাকবে। ঠিক। নেক্সট নেক্সট হচ্ছে পারফেক্ট। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হচ্ছে এক কথায় কমপ্লিটনেস, কমপ্লিটনেস, অর্থাৎ যেটার মধ্যে সব কিছু কমপ্লিট থাকবে। পারফেক্ট কাকে বলে? যার মধ্যে মানে সুসম্পূর্ণ সব কিছু থাকে, সেটাকে কমপ্লিটনেস বলে। ঠিক। তুমি ধরো ভাত খেয়েছো, ভাত খেয়ে পরে খিদে খিদে আছে, সেটাকে কি তুমি বলবে পারফেক্ট? পারফেক্ট বলবে নাই। তুমি ধরো ভাত খাচ্ছ, ভাত খেতে বসেছো 9টার সময়, এবার ভাত খেতে খেতে এক মুঠা খাওয়ার পরে তোমার ডাক পড়ে গেলো যে একটু স্টেশনে চলে আয়। তুমি সেটা কি করলে? স্টেশন ধরো 2 কিলোমিটার, তাহলে কি ভাবলে যে দাদাকে নিয়ে আসি একসাথে ভাত খাবো? ওই যে এক মুঠা ভাত খেয়ে তুমি চলে গেলে বাইক স্টার্ট করে পরে, তাহলে সেটা কি তোমার ভাত খাওয়া হলো? কমপ্লিট হয়েছে? সেটা কিন্তু হলো না। তোমাকে যদি জিজ্ঞেস করছো তুমি ভাত খেয়েছো, তখন কি বলবে? সে কি বলবে যে আমি ভাত খেয়েছি বলে? নিজেরাই বলো, সিম্পল হিসাব। এক মুঠো ভাত খাওয়ার পরে সে চলে গেছে স্টেশনে, তখন দাদা জিজ্ঞেস করলো যে তুই ভাত খেয়েছিস? না খাবো, খাইনি, চল খাবো একসাথে। এই যে ব্যাপারটা, তাহলে এক মুঠো খাওয়াটা নিশ্চয়ই সেটা কমপ্লিটনেস নয়, সেই জন্য সেটা পারফেক্ট নয়। ভাত খেয়েছে, 5 মিনিট আগে ভাত খেয়েছে, কিন্তু সেটা পারফেক্ট নয়। কেন নয়? কারণ সে কমপ্লিট হয়নি সেটা। একটা টাইম এন্ডিং এর একটা গল্প আছে এখানে, ঠিক আছে? টাইমের একটা গল্প, এখানে পাস্টের একটা গল্প আছে, পুরোপুরি পাস্ট হয়ে যাবে জিনিসটা, পাস্ট হয়ে যাবে, কিন্তু তার ঘটনাটা থাকবে, মানে রেজাল্টটা থাকবে। বুঝা গেছে? পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে শুরুটা হবে পারফেক্টের সময়কালে, ওই 9টার সময় শুরু হবে, 9টার সময় শুরু হবে, কিন্তু সেটা কন্টিনিউ চলতে থাকবে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্টের সাথে কন্টিনিউ হয়ে যায়। এই হচ্ছে গল্প, 1 নম্বর। 2 নম্বর, এখানে আর কি কি জানতে হবে? আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনডিফিনাইট মানে সিম্পল হিসাব, সিম্পল হিসাব। এখানে V1 হতে পারে, V5 হতে পারে, V2 হতে পারে, ব্যাস। এটা পাস্টে, এই দুটো প্রেজেন্টে, ফিউচারও V1 হয়। ওকে। নেক্সট, কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। আইএনজি V4 বলে একটা ফরম্যাট আছে। V4 কে বলা হয় প্রোগ্রেসিভ ফর্ম। ভি ফর্মকে বলা হয় প্রোগ্রেসিভ ফর্ম। প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ ফর্ম মানে কি? মানে হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, ব্যাস। মানে আইএনজি থাকবে, এই হচ্ছে গল্প, মানে আইএনজি থাকবে, ব্যাস। ওকে, প্রোগ্রেসিভ ফর্ম। ওকে, কন্টিনিউয়াস। এরপরে প্রেজেন্ট হলে অ্যামিজার হবে, পাস্ট হলে ওয়াজার হবে, আর যদি ইয়ে হয় তোমার ফিউচার হয়, তাহলে শ্যাল উইল হবে, বি আসবে একটা। যাই হোক, সেটা ফিউচারটা আমাদের জানার প্রয়োজন পড়বে না যদিও, কিন্তু প্রেজেন্ট হলে অ্যামিজার, ওটা পরে বলছি, একটু আগে, একটু পরেই বলছি। পারফেক্ট, পারফেক্ট কি? পারফেক্ট মানেই কমপ্লিটনেস, কমপ্লিটনেস, পারফেক্ট মানেই কমপ্লিটনেস, আর কমপ্লিটনেস মানেই V3, V3 মানেই কমপ্লিটনেস। ওকে, তাহলে এখানে V1, V2, V5, এখানে কি? এখানে V4, এখানে V3। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউ আছে মানে সেখানে অবশ্যই V4 আছে। পারফেক্ট আছে মানে নিশ্চয়ই হ্যাভ ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব, আর একটা বিন থাকে, ব্যাস। এরকম থাকে, মানে এগুলো এই জিনিসগুলো থাকে আর কি। ঠিক, এই গেল গল্প। নেক্সট আর কি কি জানতে হবে? আরেকটা জিনিস, প্রেজেন্ট টেন্সে কি কি হয়? প্রেজেন্ট টেন্সে হয় অ্যামিজার, অ্যামিজার, ঠিক আছে, আর হয় হ্যাজাম, হ্যাজ, হ্যাভ। অ্যামিজারের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়ার, হ্যাজাবের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। এইটুকু জানলেই হলো। এরপর বলবে ফিউচারটা বললেন না, ফিউচারটা জানার দরকারই নেই, তো বলবো কি জন্য? মডার্স হিসাবে ওটাকে আমি কাজে লাগিয়ে নেবো, আর তো কিছু নাই, ব্যাস। হচ্ছে গল্প। চলো তাহলে আমরা এরপর একের পরে
টেন্সগুলোকে আমি ভাগ করছি। কি কি টেন্স আছে ভাই? প্রেজেন্ট একটা আছে ইনডিফিনাইট, এটাও আছে পাস্ট ইনডিফিনাইট। ফিউচার জানার, ফিউচারটাকে আমরা পরে করব। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটে কি হয়, রুল কি বলে, নিয়ম কি বলে, স্ট্রাকচার কি হয় না হয় সব আমরা দেখব। আমি একটা সেন্টেন্স লিখছি, রাম প্লেজ ফুটবল। ওকে, রাম প্লেজ ফুটবল। আরটা কি লিখছি, আরটা লিখছি দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। ওকে, রাম প্লেজ ফুটবল, দে প্লে ফুটবল। এখানে পরিবর্তনটা কি আছে, কেন হয়েছে কি বলতে পারবে? প্লেজ আর প্লে। সিঙ্গুলার আর প্লুরাল আছে। সিঙ্গুলার। ভেরি গুড। সিঙ্গুলার আর প্লুরাল, এই হচ্ছে গল্প। পার্সন টার্সন বাদ দাও, পার্সন টার্সন বাদ দাও। এখানে দুটো জিনিস জানার আছে, এক নম্বর হচ্ছে নাম্বার, দু নম্বর হচ্ছে পার্সন। কিন্তু পার্সনটা এখানে পড়ার দরকার নেই, কিন্তু যেহেতু আমরা ছোট থেকে পড়ে এসেছি সেহেতু এই জায়গাটা আছে। পার্সন হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। নাম্বার হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল। দ্যাট ক্লিয়ার? সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। যদি এক বচন থাকে অর্থাৎ সিঙ্গুলার যদি থাকে তাহলে সেখানে V5 হয়, তাহলে সেটা কি হয়? V5 হয়। V5 মানে ভার্বের সাথে এস বাই এস। পার্সন, পার্সন হচ্ছে তিনটে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই আর উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন হচ্ছে হি, সি, দে, ইট। চারটা, মোট 7টা পার্সন। কিন্তু নাম্বার হিসাবে আইকে প্লুরালে ধরা হয়, আইকে প্লুরাল হয়। আই হচ্ছে একটা প্লুরাল, উই হচ্ছে প্লুরাল, দে হচ্ছে প্লুরাল, বাকিগুলো আর ইউ হচ্ছে প্লুরাল, বাকিগুলো হচ্ছে সিঙ্গুলার। তাহলে রাম হচ্ছে একটা সিঙ্গুলার, তাই V5 হয়েছে। দে হচ্ছে তোমার প্লুরাল, তাই প্লে হয়েছে। ব্যাস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কি হলো, সাবজেক্ট প্লাস হয় V1 হবে না হয় V5 হবে, প্লাস অবজেক্ট। গল্পটা এরপর অন্য জায়গায় চলে আসে। আমি এখান থেকে একটু আরেকটু এগোচ্ছি। এটা তো আমরা সবাই জানি মোটামুটি। ভুলটা কোথায় হয় জানো, এইখান থেকেই একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন করতে দেয়। তাহলে একটা সেন্টেন্সের ট্রান্সফরমেশন, আমি যদি এই সেন্টেন্সটার ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে প্রথম সেন্টেন্সের ট্রান্সফরমেশন কি হবে? Is Ram played football? আচ্ছা, ঠিক আছে। আর বাকিরা বলো, কেউ কিছু বলতে পারবে? শোনো, ভুল Does Ram play football? ভেরি গুড, ডাজ ডাজ ভেরি গুড। ডাজ। ওই ডাজরাম যে বললো অর্পিতা ঠিকই বলেছে। ব্যাপারটা বুঝো, ব্যাপারটা হচ্ছে ভার্বের 5টা ফর্ম। এগুলো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে না কোনোদিনই ভুল হবে না। V4, V5, ভার্বের তো একটা ভার্বের তো 5টা ফর্ম না। তাহলে আমি যদি করি ডু, ডিড, ডান, ডুইং আর ডাজ, আমি এই দুটোকে বাদ দেবো। ঠিক আছে, এই তিনটের কাজ থাকবে। তাহলে গল্পটা হচ্ছে যে ইন্ট্রোগেটিভ যদি কোনো একটা সেন্টেন্সকে করতে চাও তাহলে সেখানে হেল্পিং ভার্ব লাগে। তাহলে এখানে প্রথমে একটা আসবে হেল্পিং ভার্ব, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো, তাহলে এই সেন্টেন্সটা যদি দেখো রাম প্লেস বলতে গেলে এখানে কি হেল্পিং ভার্ব আছে? এখানে প্রথম কথা হেল্পিং ভার্ব নেই। তাহলে তুমি ইন্টারোগেটিভ কিভাবে বানাবে? বলছে যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে হেল্পিং ভার্ব ধার নাও। কার কাছ থেকে নেবে? ডু ভার্ব থেকে নাও। ডু ভার্বের কোন ফরম্যাটটা নেবে? যেহেতু মেন ভার্ব আছে V5, সেহেতু ডু ভার্বেরও এই 5 নম্বর ফরম্যাটটা আসবে। অর্থাৎ এখানে আসবে যেটা সেটা হচ্ছে ডাজ, ডাজ আসবে শুরুতে। যেহেতু মেন ভার্বের V5 ফরম্যাটটাকে নিয়ে নিয়েছে সেহেতু নতুন করে এ আবার V5 এ বসবে না। ডাজ আর রাম হলো তো, তারপরে সে একা একা বসবে, অর্থাৎ তার 1 নম্বর রূপটা বসবে, ডাজ রাম প্লে ফুটবল। ইজ কেন আসবে? গল্পটা হচ্ছে ইজ বললে, যে বললে স্বাভাবিক অনেকেরই মাইন্ডে এটা এসেছে, ইজ কেন আসবে? এমিজার বসে কন্টিনিউয়াস, এমিজার বসে কোথায়? কন্টিনিউয়াসে বসে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। ওকে, আর কি হয়? আর কখনো বি ভার্ব যেহেতু সেহেতু ম্যান ভার্ব হিসেবে কাজ করে। ইজ হেল্পিং ভার্ব তখন থাকে না, তখন সে ম্যান ভার্ব থাকে।
প্রেজেন্ট ইনডিফিনাইট যখন ব্যবহার হয় তখন সে মেন ভার্ব থাকে, সেই হেল্পিং ভার্ব থাকে। যেমন যদি বলে হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, তাহলে ইজ তো হি ইজ এ গুড বয়, এ তো একটা মেন ভার্ব হয়ে গেল, এ তো মেন, এ তো হেল্পিং ভার্ব নয়, এ তো মেন ভার্ব হয়ে গেল। তাহলে হেল্পিং ভার্ব তোমাকে ডাজ আনতে হবে। আচ্ছা দেখো কি হলো, উল্টো টাচ হয়ে গেল একটু একটু। শোনো নেক্সট কি হচ্ছে, তাহলে আমি যদি নেক্সট ওই দে দিয়ে সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, সেখানে আমি কি করবো এরপরে বলো তো? যারা যারা বলেছিলে ইজ তারা অ্যান্সারটা আগে বলো, ডাজ যারা বলেছিলে তারা বলো না, তারা বুঝতে পেরেছে। কিন্তু ইজ যারা বলেছিলে তারা বলো, এখানে আমি কি করবো ইন্টারোগেটিভটা, বলো বলো বলো। ডু প্লে ফুটবল। ডু আসবে, গল্পটা হচ্ছে ডু কেন আসবে এটা আগে জানো। ডু কেন আসবে, কারণ মেন ভার্বটা কিসে আছে, ভি ওয়ানে আছে। তাহলে যেহেতু এখানে হেল্পিং ভার্ব নেই, হেল্পিং ভার্ব আমি ধার নেব, ডু ফরম্যাটটাকে নেব। ডু এর ভি ওয়ান হচ্ছে ডু, তাহলে আমি ডুটাকে নেব, ডু দে প্লে ফুটবল। বোঝা গেছে জায়গাটা, বোঝা গেছে, ডু দে প্লে ফুটবল, এটা হবে। এগুলো ইন্টারভিউ কোশ্চেন, কিন্তু যদি আসে প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে, প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে দূর জায়গা থেকে কোশ্চেন আসে। এক নাম্বার হচ্ছে এই V5 থাকবে আর ইন্টারোগেটিভ দিয়ে দেবে, বা আমি এক কথায় বলতে পারি ইন্টারোগেটিভ থেকে কোশ্চেন আসতে পারে প্রেজেন্ট ইনডিফিনাইট ইন্টারোগেটিভ, নাম্বার 1। নাম্বার টু যেটা হয় সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি, কিওয়ার্ড মানে হচ্ছে টাইম ডিনোটিং ওয়ার্ড, ব্যাস টাইম ডিনোটিং ওয়ার্ড। ঠিক, চলো আরেকটা সেন্টেন্স করি। আমি লিখছি হি, সেন্টেন্সটা লিখো, না লিখলে লিখবে কিন্তু সবাই, ঠিক আছে। হি এট, কয়েক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড ডিস্টার্ব দিচ্ছে একটু। হ্যাঁ ঠিক আছে। হি প্লেড ফুটবল এভরিডে, এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। চলো এই সেন্টেন্সটায় কি বলেছে দেখো, আমি কি বলেছি, আমি বলেছি যে টেন্স কখনো উইদাউট টাইম ডিনোটিং ওয়ার্ড ছাড়া হতে পারে না, কমপ্লিট, ঠিক আছে, হতে পারে না। তাহলে আমি এই সেন্টেন্সটা ভুল আছে না ঠিক আছে, আমাকে ভালো করে দেখতে হবে। ভুল আছে, এখানে ভুল আছে, প্লে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য কিছু ওয়ার্ড লিখে রাখো, কি ওয়ার্ড কিছু লিখে রাখো, যেগুলো থাকলে তুমি সবসময় ধরে নেবে যে টেন্সটা কোন টেন্স হবে, টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। বাংলায় যদি বলি, সে সর্বদাই স্কুলে যায়, সে প্রত্যেক দিন স্কুলে যায়, সে প্রত্যহ স্কুলে যায়, সে প্রত্যেক দিন মাঠে যায়, সে রেগুলার খেলতে যায়। তাহলে এই যে এই ওয়ার্ডগুলো এখানে কি আছে, হি প্লেড ফুটবল এভরিডে, তাহলে সে প্রত্যহ ফুটবল খেলে, তাহলে এখানে প্লেড কেন হবে ভাই, প্লেড তো V2 মানে পাস্ট টেন্স, তাহলে এখানে কি হবে, এখানে কি হবে বলো তো কেউ, টেন্স প্লেজ। হ্যাঁ বলো কি হবে, প্লে হবে, প্লে। প্লে প্লেজ। প্লে কেন হবে, এই তো ভুলভাল বলছো, আমি আবার বলছি কেন, জিনিসটা বোঝার চেষ্টা করো রে ভাই, একটু মাথায় ঢুকাও। স্যার প্লে। কেন প্লে হবে, আবার প্লে প্লে করছো, So স্যার every প্লে সাথে স্যার হবে প্লে। প্লেস হবে বলো, প্লে আর প্লেস আলাদা জিনিস। এবারে যদি কেউ মনে করো যে না ওটা অল্প ভুল, অ্যাসটা শুধু করে নি, আরে ভাই অ্যাসটা শুধু করে নি, এক নম্বরের জন্য চাকরি চলে যাবে, ব্যাপারটা বুঝো না কেন, এই অ্যাসটার ভ্যালু প্রচুর ভ্যালু, ঠিক আছে। ওকে যাই হোক, হি প্লেজ হবে, হি প্লেজ হয়ে যাবে, হি প্লেজ ফুটবল এভরিডে, ঠিক আছে। কেন হলো যদি বলো, কারণ এই ওয়ার্ডটার জন্য হলো। তাহলে লিখে রাখো, এই কি ওয়ার্ড কিছু লিখে রাখো, লিখে রাখো যে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সবসময় সেটা সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন এভরি যুক্ত, এভরি প্লাস টাইম ডিনোটিং ওয়ার্ড, টাইম ডিনোটিং ওয়ার্ড মানে কি, টাইম ডিনোটিং ওয়ার্ড মানে কি, টাইম ডিনোটিং ওয়ার্ড মানে হচ্ছে এক কথায়, যেমন এভরি যুক্ত টাইম ডিনোটিং ওয়ার্ড মানে এভরি টাইম, আমি বলতে পারি এভরি টাইম, এভরি ডে বলতে পারি, এভরি মানডে বলতে পারি, এভরি সানডে বলতে পারি, এভরি ইয়ার বলতে পারি, এভরি মান্থ বলতে পারি। এভরির পরে যদি কোনো টাইম ডিনোটিং ওয়ার্ড থাকে তাহলে সেটা মাথায় রাখবে, সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। জায়গাটা ক্লিয়ার, বোঝা গেছে? হ্যালো
হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আর কি থাকতে পারে? আর থাকতে পারে ডেলি থাকতে পারে, ডেলি থাকতে পারে, ঠিক আছে। রেগুলার থাকতে পারে, এই ওয়ার্ডগুলো মনে রাখবে। রেগুলার তুমি পড়লে বুঝতে পারবে যদিও। রেগুলার, ডেলি, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি, হ্যাঁ, এভরি টাইম, এভরিডে, যাই হোক, এগুলো আমার কাছে বইতে কিছু নেই, তো অনেকগুলো ছিল আরও। যাই হোক, আমি বই থেকে তখন ছবিগুলো পাঠিয়ে দেবো, ঠিক। চলো, এই এভরি দিয়ে মোটামুটি এখন মনে রাখো, ব্যাস। এই গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে আমরা কী কী জানলাম একটা জিনিস দেখি একটু। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে যেটা জানলাম সেটা হচ্ছে প্রথমে তার স্ট্রাকচার জানলাম। স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস ভি1 বা ভি5 প্লাস অবজেক্ট। নেক্সট তার আমরা ইন্টারোগেটিভ মানে ট্রান্সফরমেশন, ইন্টারোগেটিভটা শুধু দেখেছি, নেগেটিভ, আচ্ছা নেগেটিভটা দেখিনি একটু, হ্যাঁ। রাম প্লেজ ফুটবল, রাম প্লেজ ফুটবল, এটা নেগেটিভ কী হবে? এটা নেগেটিভ কী হবে? নেগেটিভ, নেগেটিভ যদি করি তাহলে হবে রাম ইজ দিজ আসবে না ভাই, হ্যাঁ। রাম ডাজ নট প্লে ফুটবল, হ্যাঁ, ডাজ নট প্লে ফুটবল। আবার একই গল্প, যেহেতু একটা হেল্পিং ভার্ব লাগে, সেহেতু হেল্পিং ভার্বটা কোন হেল্পিং ভার্ব আসবে? ডু এর ভি5 আসবে, তারপর একটা নট, ব্যাস। যদি দে প্লে ফুটবল হতো তাহলে দে ডু নট প্লে ফুটবল হতো, ব্যাস। তাহলে ইন্ট্রোগেটিভ হলো, নেগেটিভ হলো, ট্রান্সফরমেশনটা হয়ে গেল, কিওয়ার্ডসও হয়ে গেল, স্পট এররও হয়ে গেল। এরর মানে ভুল কোথায় আছে, এখানে ধরো এই কোয়েশ্চনটা যেটা লিখেছিলাম সেখানে, এখানে এটা ভুল ছিল, সেইটা আর কি, ঠিক। চলো, প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেল। কারো কোনো ডাউট আছে তো বলো, না তো আমি কন্টিনিউয়াসে শুরু করবো। এখনো 20 মিনিট টাইম আছে, টেন্সটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো, ক্লিয়ার স্যার। তাহলে এখন যাদের ডিএড আছে তারা সবাই ফোকাস দিচ্ছ ইয়ের উপরে নাকি, টেটের উপরে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখন টেটের উপরে ফোকাস দাও, পরে অন্য কিছু দেখবে। হ্যাঁ, এই স্টেট গভর্নমেন্ট থেকে বের হও তাড়াতাড়ি। এই গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের চাকরির যেগুলো আছে সেই জায়গা থেকে বের হও। ওয়েস্ট বেঙ্গলের টেট বলো, পিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, ক্লার্কশিপ বলো, ডাব্লিউবি বলো, এইসবের ভরসায় থাকো না। সবসময় অন্য স্টেটে যাও, সেন্ট্রালে যাও, কোথায় যাবে যাও, মোট তো ওয়েস্ট বেঙ্গলের যে চাকরিগুলো আছে সেগুলো বাইরে বের হও, নয়তো কিন্তু বহুত প্রবলেমে পড়ে যাবে, আমি বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আছে সেগুলোর উপর বিশাল একটা আশাবাদী কেউ থাকবে না, কেউ নাই। চলো নেক্সট, নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি কি জানবো প্রথমে? আমরা জানবো, দেখো এরপরে দেখো তাড়াতাড়ি হবে, আগেটা একটু দেরি হলো তো, এটা দেখো খুব স্পিডে হবে। প্রথমে কি জানবো আমরা? স্ট্রাকচার, স্ট্রাকচার জানবো। কি হচ্ছে রে ভাই? চলো, স্ট্রাকচার জানবো প্রথমে, তারপরে কি জানবো? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বলো, কন্টিনিউয়াসটা শুধু চেঞ্জ হয়েছে, প্রেজেন্ট প্রেজেন্টে আছে, শুধু কন্টিনিউয়াসটা চেঞ্জ হয়েছে। স্ট্রাকচারটা আমরা যদি জানি তাহলে আমরা তার আগে একটা সেন্টেন্স লিখি, রাম ইজ প্লেয়িং ফুটবল, এটা একটা সেন্টেন্সটা লিখি, প্লেয়িং ফুটবল, রাম ইজ প্লেয়িং ফুটবল নাও, এটা একটা সেন্টেন্স, ঠিক। এটাকে আমরা কি করব? এটাকে যদি ট্রান্সফর্ম করি, ট্রান্সফরমেশন, তাহলে আমরা বিভিন্ন কিছু ট্রান্সফরমেশন হবে, যেমন ধরো চলো, হ্যাঁ, চলো, যেমন এটাকে যদি আমরা করি ইন্ট্রোগেটিভ করি, সিম্পল হিসাব ইজটা সামনে আসবে, ইজ রাম প্লেয়িং ফুটবল নাও, ওকে, এটা হলো ইন্ট্রোগেটিভ। গল্পটা হচ্ছে এটা তুমি বুঝবে কি করে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝবে কি করে? কিওয়ার্ড দেখে, অর্থাৎ এই নাউনটা দেখে বুঝবে। তাহলে কোন ওয়ার্ডগুলো দেখলে পরে তুমি ধরতে পারবে যে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, সেই জিনিসটাকে জানো। চলো কিওয়ার্ডস লিখো, লিখবে নাও, প্রথমে যে লিখবে নাও, তারপরে তোমার আর কি কি আছে, আর কি কি আছে বলো? যাই হোক, নাওটা শুধু লিখে রাখো এখন, ঠিক আছে, মনে পড়ছে না। তাহলে নাও, তাহলে কি হলো? কন্টিনিউয়াস টেন্স থেকে মনে রাখবে যে স্ট্রাকচারটা ফার্স্ট মনে রাখবে, সাবজেক্ট প্লাস
এম অথবা ইজ অথবা আর প্লাস বিফোর প্লাস অবজেক্ট। এই হচ্ছে গল্প, খুব তাড়াতাড়ি করছি, কোনো অসুবিধা হবে না। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট। রিভিশন করো, রিভিশন, ঠিক। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এই জিনিসটা একটু বোঝো যে পারফেক্ট কোথাও যদি দেখতে পাও পারফেক্ট ওয়ার্ডটা, তাহলে জানবে সেখানে ভি3-র গল্প আছে। আর ভি3-র গল্প যদি থাকে তাহলে হ্যাভ ভার্বেরও গল্প আছে। তাহলে হ্যাভ ভার্ব প্লাস ভি3, এই জিনিসটা ভালো করে মনে রাখো। পারফেক্ট যেখানেই দেখতে পাও, পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, এই জিনিসটা থাকবে। হ্যাভ ভার্ব কয় প্রকার? হ্যাভ ভার্ব হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট। প্রেজেন্টে কি কি হয়? প্রেজেন্ট হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ, আর পাস্টে হচ্ছে হ্যাড, গল্প শেষ। তাহলে এই তিনটে আছে, হ্যাজ হ্যাভ আর হ্যাড। তাহলে যদি পারফেক্ট কোথাও দেখতে পাও, তার মানে হ্যাভ আর ভি3, ব্যাস। হ্যাভ ভার্বের সাথে ভি3, হ্যাভ ভার্বের সাথে হ্যাজ হ্যাভ হবে যদি প্রেজেন্ট হয়, যদি পাস্ট হয় তাহলে হ্যাড হবে। এটা কি বলেছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে সিম্পল হিসাব, সাবজেক্ট তারপরে হেল্পিং ভার্ব হবে হয় হ্যাজ না হয় হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এই তো গল্প শেষ, আর কিছু নেই। তাহলে একটা সেন্টেন্স যদি লিখি, রাম হ্যাজ প্লেড ফুটবল, প্লেড ফুটবল জাস্ট নাও। দেখো নাও কিন্তু কন্টিনিউয়াস টেন্স, নাও কিন্তু কন্টিনিউয়াসকে শো করে, কিন্তু জাস্ট নাও কন্টিনিউয়াসকে শো করে না। জাস্ট নাও মানে কি? সবে মাত্র, সবে মাত্র সে ফুটবল খেলেছে, রাম ফুটবল খেলেছে সবে মাত্র, মানে এখন আর সে খেলবে না। সবে মাত্র রাম ভাত খেয়েছে, মানে এখন আর সে ভাত খাবে না। यार বোঝা গেছে? হ্যালো, হ্যালো, এ বলো, রেসপন্স দাও, রেসপন্স দাও। কি করে বুঝবো সাউন্ড ক্লিয়ারই আছে কিনা? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, তাহলে জাস্ট নাও যদি থাকে তাহলে জানবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গল্পটা হচ্ছে এখানে যদি নাও থাকতো তাহলে কিন্তু ভুল হয়ে যেত, ঠিক। তাহলে লিখে রাখবে যে কোন কোন ওয়ার্ডগুলো থাকলে, টাইম ডিনোটিং ওয়ার্ডগুলো থাকলে বুঝতে পারবে প্রেজেন্ট পারফেক্ট। যেমন জাস্ট নাও, জাস্ট নাও একটা লিখো, লিখো জাস্ট, লিখো, লিখো অলরেডি, লিখো অলরেডি, লিখো। কিন্তু সেন্টেন্সটা যদি রাম হ্যাজ প্লেড ফুটবল যদি থাকে তাহলে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না? হবে হবে হবে, আমি কি বললাম? এই রাম হ্যাজ প্লেড ফুটবল এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি বললাম যে যেহেতু আমরা চাকরি বাকরির জন্য পড়ছি, চাকরি বাকরির জন্য যদি তুমি কোনো যে কোনো কোশ্চেন দেখো, পিএসসি, এসএসসি, এমটিএস, যাই এক্সাম দেখো না কেন, তুমি দেখবে টেন্সের কোশ্চেন যদি পড়ে তাহলে টাইম ডিনোটিং ওয়ার্ড অবশ্যই দেয়। কেন দেয় জানো? যাতে করে কোশ্চেনটাতে কোনো রকম কেস না হয়ে যায়। ধরো এই জাস্ট নাওটা দেওয়া নেই সেন্টেন্সে, এই সেন্টেন্সটা বলেছে, তুমি এখানে কেস করে দিতে পারো কোয়েশ্চেনটা এগেনস্টে, যে কী করে জানবে এটা কখন ঘটেছে, কোন হিসাবে আপনি বলছেন যে এটা প্রেজেন্ট পারফেক্টই হবে। প্রেজেন্ট পারফেক্টের রুল এটা, ঠিক আছে মানে নিলাম, রুলেই বটে, কিন্তু প্রেজেন্ট টেন্স মানে টাইমের একটা গল্প আছে, টাইম ছাড়া আপনি কী করে বলতে পারলেন যে এটা প্রেজেন্ট পারফেক্টই বটে। সেই জন্য কোয়েশ্চেনে সবসময় টেন্সের কোয়েশ্চেনে একটা রুট ওয়ার্ড দেওয়া থাকে, যাতে করে ব্যাপারটা বেশি ইয়া না হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভুল নয়, এটা হচ্ছে ইনকমপ্লিট, এটা কোনো সেন্টেন্সটা ভুল নয়, এটা শুধু লিখে দাও। আর এটা হচ্ছে পুরো কমপ্লিট সেন্টেন্স। বুঝা গেল অর্পিতা? হ্যাঁ। ওকে, নেক্সট। তাহলে এই গেল গল্প, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ হ্যাভ এর সাথে ভিতরি বসবে, ব্যাস। আচ্ছা এখানে একটা জিনিস বলি, এখানে আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর 10 মিনিট কেউ রিমুভ হবে না, হ্যাঁ? আর 10 মিনিট একটা জিনিস বুঝো, এটা থেকে প্রচুর কোয়েশ্চেন আছে। প্রেজেন্ট, কিওয়ার্ড গুলো আরেকবার বলে নিলে ভালো হতো। হ্যাঁ কিওয়ার্ডগুলো বলে দেবো। এখানে হচ্ছে কিওয়ার্ডগুলো হচ্ছে তোমার অলরেডি, জাস্ট নাও, এটা হচ্ছে জাস্ট নাও, জাস্ট, অলরেডি, রিসেন্টলি আছে আবার, হ্যাঁ অনেকগুলো আছে। কারো কাছে গ্রামার বই যদি থাকে তাহলে সেখান থেকে দেখে নিলে বুঝতে পারবে, হ্যাঁ। সেগুলো নিয়ে আর দেরি করছি না, চলো নেক্সট লিখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ কম্প্রিহেনশন প্রচুর টেস্ট মানে ইয়ে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জন্য ইংলিশটাকে আর অন্যান্য সাবজেক্টগুলো আছে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গল্পটার সাথে প্রেজেন্ট পারফেক্টের গল্পের একটা সম্পর্ক আছে, যার জন্য বললাম একটু রিমুভ হবে না কেউ, হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট মানে আমি কি বলেছি ভাই? হ্যাভ ভার্ব প্লাস ভি3। কন্টিনিউ মানে কি বলেছি? এখানে কি থাকবে? এখানের গল্পটা হচ্ছে যে একটা হেল্পিং ভার্ব থাকবে, হেল্পিং ভার্বের মধ্যে কি থাকবে? বি ভার্ব থাকবে,
আর একটা থাকবে বিফোর, এরকম থাকে। এরকম এটা হচ্ছে কন্টিনিউয়াসের নিয়ম। পারফেক্টের নিয়ম কি? হ্যাভ ভার্ব প্লাস ভি থ্রি। তো এই দুটোকে মিশার তো সমস্যা, একসাথে তো দুটো হয়ে গেল, এদেরকে কীভাবে করবে? এই দুটোকে ঠিক করার জন্য একটা নতুন ফরম্যাট এসেছে। সেটা কী নাম? সেটা হচ্ছে এখান থেকে হ্যাভ ভার্বটা নিল, হ্যাভ ভার্ব প্লাস বিন নিল প্লাস বিফোর নিল। এই দুটো জিনিসকে এক করে দিল বিন নিয়ে পড়ে। তাহলে হ্যাভ ভার্ব সাথে বিন সাথে বিফোর। যেমন আমি যদি বলি রাম হ্যাজ বিন প্লেয়িং ফুটবল। সিন্স ফরের ব্যাপারটা একটু পরে বলছি, সিন্স ফরের ব্যাপারটা এখানে আমি ঢুকালাম না, একটু পরে বলছি। রাম হ্যাজ বিন প্লেয়িং ফুটবল, এখানে স্ট্রাকচারটার উপর মানে ফোকাস দিয়েছি। তাহলে হ্যাভ ভার্ব আছে, বিন আছে, বিফোর আছে, ঠিক আছে? তাহলে এটা গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফরম্যাটটা সবাই লিখে রাখো, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস বিফোর। কোশ্চেন কোথার থেকে আসে দেখো, কোশ্চেন আমি একটা সেন্টেন্স লিখছি, ঠিক আছে? আমি একটা সেন্টেন্স লিখছি, তোমরা লিখো সাথে সাথে। রাম হ্যাজ বিন প্লেয়িং ফুটবল সিন্স 2 PM, ধরে এরকম থাকলো। আরেকটা সেন্টেন্স দিচ্ছি আমি, রাম, এখান থেকে কোশ্চেন আছে কিন্তু, হ্যাঁ, হ্যাজ বিন, এখানে আমি পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসকে আমি মানে মিশিয়ে দেবো আর কি। প্লেইং ফুটবল ফর 2 hours, ওকে? এই সিন্স ফরটা ক্লিয়ার করি। দেখো সিন্স কোথায় বসে জানো, কিন্তু আমি আবার বলছি, অনেকে এই ব্যাপারগুলো প্রায় সবারই জানা আছে, কিন্তু যেহেতু পড়াচ্ছি সেহেতু বলতে তো হবে। আচ্ছা, হ্যাঁ, সিন্স কোথায় বসে? সিন্স বসে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম বলতে হচ্ছে, উদাহরণ দিলেই সবচেয়ে ভালো করে বুঝতে পারবে। যেমন সকাল, সন্ধ্যা, দুপুর, 2টা PM, 10টা AM, 10টা PM, মানে টাইম, মানে সময়ের একটা নির্দিষ্ট পয়েন্টকে যদি বলে, তাহলে এটা হবে তোমার কি, সেখানে হবে সিন্স। তাহলে সিন্স কোথায় বসে? পয়েন্ট অফ টাইম। 2টা PM মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম, কিন্তু 2 ঘন্টা যদি বলো তাহলে সেটা ডিউরেশন অফ টাইম। তাহলে কি হয়, ফর কোথায় বসে? যদি ডিউরেশন বুঝে তাহলে ফর বসে, ওকে? নেক্সট ধরো, এরপরে যেখানে কনফিউজিং একটা জায়গা, সেটা হচ্ছে অনেক জায়গায় বইয়ে বা অনেকে আমরা এভাবে পড়ে থাকি যে সিন্স ফর বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন বসে, সেখানে সেখানে কি হয়, সেখানে এই নিয়মটা হয়, হ্যাজ বিন হ্যাভ বিন প্লাস ডুইং। কি হচ্ছে রে ভাই, কেন এরকম অসুবিধা হচ্ছে কেন? আচ্ছা চলো অন্য পেজে লিখি, কাজ করছে না ঠিকঠাক। চলো, আমি যদি এরকম লিখি, রাম ইজ নোয়িং হার সিন্স 2020, ওকে? সরি, রাম হ্যাজ বিন করছি, রাম হ্যাজ বিন নোয়িং হার সিন্স 2020। বলে তো এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা? ভুল হয়েছে, নোয়িং হবে না। নোয়িং হবে না, ব্যাপারটা এরপরে বলি। এখানে নোয়িং, তাহলে কি হবে? ব্যাপারটা হবে এরকম, রাম হ্যাজ বিন নোন হার। তাহলে বলবে যে স্যার তাহলে তো এটা তো আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলোই না। কি করে থাকলো? বইয়ে কোনো কোনো জায়গায় লেখা থাকে সিন্স ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়, না, ভুল। সিন্স ফর সব জায়গায় ইউজ হয়, প্রথম কথা সব জায়গায় ইউজ হয়, পাস্ট টেন্সও ইনডিফিনিট হোক কন্টিনিউয়াসও হয়, কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে সেগুলো নর্মালি আসে না। প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আসে, তাহলে পারফেক্টও ইউজ হয়, তাহলে রাম হ্যাজ বিন নোন হার সিন্স 2020। প্রথম কথা, এটা পয়েন্ট অফ টাইম আছে, তার জন্য সিন্স বসেছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হয়, তাহলে কেন নোন হলো? সেই জন্য বলছে যে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে একটা বিপদ থাকবে। তো এই জন্য ভার্ব হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব আর হচ্ছে অ্যাকশন ভার্ব। স্ট্যাটিক ভার্ব কোনগুলা? স্ট্যাটিক ভার্ব হচ্ছে যেমন নো, যেমন লাভ, যেমন
আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। যেমন আরও কিছু অনেকগুলো আছে, যাই হোক ইটিসি দিয়ে দাও। এগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব। আর অ্যাকশন ভার্ব যেমন প্লে, ইট, যা কিছু দেখতে পাচ্ছ সবগুলো। তাহলে এগুলোর স্ট্যাটিক ভার্বের গল্পটা কি, স্ট্যাটিক ভার্বে বিফোর হয় না, বিফোর হয় না। বিফোর যেখানে হয় সেটা অন্য ক্লাসে করাবো, নয়তো বলবো হয়তো হয়, সেটা অন্য ক্লাসে পাবে। আর পুরো পড়ে যায় আর একটা উদাহরণ পাইনি আর বলে না যে স্যার এখানে তো লেখা আছে হয়। হয়, যেটা এখন জানার দরকার নেই, পরে ওটা হবে। এখন শুধু জানো যে স্ট্যাটিক ভার্বের বিফোর হয় না। তাহলে বিফোর যদি না হয় তুমি কি করে কন্টিনিউয়াস টেন্সে ঢুকাইতে পারবে? কন্টিনিউয়াস মানেই তো বিফোর, কন্টিনিউয়াস তো হবে না ভাই। তাহলে এদের ভিতরই হয়, তাহলে সেটা তো পারফেক্ট হবে। যেমন এই আগের সেন্টেন্সটাই ধরো আছে, দেখো। তাহলে রাম হ্যাজ বিন নোয়িং হার সিন্স 2020। তাহলে 2020 থেকে রাম তাকে জানছে। তুমি বলবে যে না এটা তো হচ্ছেই না, হ্যাজ বিন নোয়িং তো হবেই না, তাহলে কী করে জানবে? তো হোক আর না হোক জানতে তো জানবে 2020 থেকে। তাহলে তাকে তার সেন্সটাকে ঠিক রাখার জন্য, মিনিংটাকে ঠিক রাখার জন্য সেটা কী করা হয়েছে? পারফেক্ট টেন্স করা হয়েছে এবং সেটাকে ভিথরির রূপ দেওয়া হয়েছে, ঠিক আছে। ধরো ধরো এখানে যদি লাভ থাকতো, লাভ, তাহলে 2020 ধরো, তো সে কি আর লাভ করবে না? সে লাভ করে, কিন্তু গল্পটা যে এখানে ওই হ্যাজ বিন লাভিং হবে না, এখানে লাভিং হবে না, হ্যাজ বিন লাভড, ঠিক আছে। এটা ক্লিয়ার? এ হচ্ছে গল্প। তাহলে স্ট্যাটিক ভার্বকে তুমি কখনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা কন্টিনিউয়াস টেন্সে, এক কথায় কন্টিনিউয়াস টেন্সে ঢুকানো যাবে না, কারণ এদের বিফোর হয় না, ঠিক আছে। এইখানে ভিতরি করা হলো এবং সেন্টেন্সটার মিনিংটাও ঠিক আছে। কারো কোনো বুঝতে অসুবিধা আছে তো বলো, বলো। হ্যালো। না স্যার নাই। হ্যাঁ, তাহলে এই গেল টেন্সের ব্যাকগ্রাউন্ড, টেন্সের টাইম, ভার্বের রিলেশন, প্রেজেন্ট টেন্সও কমপ্লিট। পরের দিন যেটা করব, আমি আগেই বলেছি অ্যাডভান্স, পরের দিন যেটা করব, টেন্স প্রথম কথা কমপ্লিট হবে। কী কী টেন্সে কমপ্লিট হবে? এক নম্বর হচ্ছে পাস্ট টেন্স হবে, দু নম্বর হচ্ছে ফিউচার টেন্স হবে, ফিউচার টেন্স 5 মিনিটের গল্প আছে, ফিউচার টেন্স হবে। 3 নম্বর হচ্ছে কন্ডিশন হবে, কন্ডিশন সেন্টেন্স, কন্ডিশনটা হবে। 4 নম্বর যেটা হবে 100 নম্বরের একটা এমসিকিউ মক টেস্ট বলো, প্র্যাকটিস বলো, যাই বলো না কেন, 100 নম্বর একটা আমি পিডিএফ আজকে তো পারবো না মনে হয় দিতে, কালকে আমি দিয়ে দেবো, যেটা প্র্যাকটিস করবে। এই সমস্তটা করার পরে, এই 100টা কোয়েশ্চেন আলোচনা করার পরে টেন্সটা কমপ্লিট হয়ে যাবে, ব্যাস। এই হচ্ছে গল্প, ওকে। নেক্সট তারপরে কি করব? তারপরে আমরা চলে আসবো কম্প্রিহেনশন, কারণ কম্প্রিহেনশনের উপর একটু জোর দিতে হবে, ঠিক আছে। যেটা বোঝা গেছে। নেক্সট ডেটের আগে সবাই এডমিশন হয়ে যাবে, ঠিক আছে। অ্যাডমিশনটা নেক্সট ডেটের আগে হয়ে যাবে। কারো কিছু বলার আছে তো বলো, নাই তো ক্লাসটা বন্ধ করব, রেকর্ডিংটা বন্ধ করি, ক্লাসটা সমাপ্ত করিব।